আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমাদের সাউন্ড ঠিক আছে। তারপর আপনারা একটু আহ, আমাকে রিপ্লাই দেন যে সাউন্ড বা সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আজকের প্রোগ্রামটি আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ টাইমলি জয়েন হওয়ার জন্য। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমাদের আসলে খুব শর্ট একটি টাইম আমরা পেয়েছি। আর একটু টাইম পেলে আমাদের প্রস্তুতি ভালো হতো। যেহেতু আমাদের টাইমটি খুবই সংক্ষিপ্ত শর্ট, এজন্য আমাদের প্ল্যানিংকে ওভাবে করা হয়েছে। আমাদের প্ল্যানিংটা আপনি অলরেডি আমি গ্রুপে শেয়ার করেছি। আমাদের দুটি সেশন হবে আজকে, আগামীকালও দুটি সেশন। এরকম ভাবে আমাদের কোনোদিন দুইটা কোনোদিন একটা করে সেশন, এরপরে নিজেরা প্র্যাকটিস করবেন সিস্টেমেটিক ওয়েতে। আপনাদের সাথে সার্বক্ষণিক আমি আছি। আমরা টোটাল সকল ব্যাচ অফ করে দিয়ে শুধুমাত্র আইটিপি পরীক্ষার জন্য, আইটিপি পরীক্ষা যাতে আপনারা সব থেকে বেটার প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারেন, এই জন্য আমরা সবকিছু অফ করে দিয়ে, সকল ক্লাস অফ করে দিয়ে শুধুমাত্র আপনাদের এই একটা গ্রুপকে আমি প্রিপেয়ার করার চাচ্ছি। আশা করা যায় যে এখানে যারা জয়েন হয়েছেন, ইনশাল্লাহ যদি প্ল্যানিং মতো আমরা কাজ করতে পারি, আল্লাহ যদি সহায় হন, আমরা ইনশাল্লাহ সবাই এখান থেকে পাশ করে বেরোতে পারবো। আজকের মূল টপিকটা আমি এখানে একবার একটু দেখিয়ে, যে আজকের টপিক কি, টোটাল প্ল্যানিং শেয়ার করব না, যে আজকে আমাদের আজকের দিনের প্ল্যানটা কি। আপনি প্রতিদিনটাকে, প্রতিটা ঘন্টাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? তাহলে আজকের দিনের আমাদের প্ল্যানিংটা কি, আর কোর্স সম্পর্কে ডিটেলস কথা আমি গ্রুপে লিখে দিব। আমরা ক্লাসের টাইমটাকে নষ্ট করব না। প্রথম কথা হচ্ছে, আমরা যে ক্লাসগুলো করাবো এর প্রতিটি ক্লাসের রেকর্ড থাকবে। এই রেকর্ডটা আপনি দেখতে পারবেন। আমরা যত দ্রুত সম্ভব, দেখা যাচ্ছে আজকের রেকর্ড আজকের মধ্যে অথবা আগামীকাল সর্বোচ্চ আগামীকালকের মধ্যে আপনাদেরকে আপলোড দিই, কারণ একটু আপলোডে জানেন কনভার্ট হতে সময় লাগে, জুম থেকে 1-1.5 ঘন্টা লাগে আপলোড দিতে। এই যে প্রসেসিংটা আছে, অর্থাৎ টোটাল টাইমটা যেহেতু আপনাদের পিছনে আমি ইনভেস্ট করতেছি, সেক্ষেত্রে ওই প্রসেসিং কত যে টাইমটা লাগে, যদি ইনকেস কোনো সমস্যা না হয়, আমি সর্বোচ্চ চেষ্টা করব যে দিনের রেকর্ড পরের দিন সকালের মধ্যে যাতে আপনাদের পেয়ে যান। এবং আমাদের ওয়েবসাইট জটিল প্রক্রিয়ায় না যে আমরা সরাসরি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব গ্রুপে, ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারবেন একদম খুব সহজে, ডে বাই ডে, যে ফার্স্ট ডে, সেকেন্ড ডে, এরকম ভাবে আমরা ওইটাকে আপলোড দিয়ে দিব। ভিডিও নিয়ে কোনো কথা নেই। দ্বিতীয় হচ্ছে, আমরা আজকের প্ল্যানিংটা অনুযায়ী আজকে থেকে 4টা থেকে শুরু করব। আমাদের সিলেবাস সম্পর্কে সকলের আইডিয়া আছে। তারপর আমাদের ভিডিও আছে, আপনি দেখবেন যে আমরা ভিডিও দিয়েছি। আহ, সবাই মোটামুটি সিলেবাস সম্পর্কে আমার মনে হয় যে জানা আছে। যে এখানে আমাদের মূলত ইনকাম ট্যাক্স 4টি বিষয় থেকে প্রশ্ন হয়: ইনকাম ট্যাক্স, অ্যাকাউন্টিং, বাংলা এবং ইংরেজি। তো এই 4টি টপিক থেকে যে প্রশ্নগুলো হয়, এটা আমরা সিস্টেমেটিক ওইতে প্ল্যানিং অনুযায়ী সাজিয়েছি। প্ল্যানিংটা আমি গ্রুপে আপনাদের একটা ফাইলে দিয়েছি, 2 পেজের একটা ফাইল। সেখানে আমরা কোন দিন কোন টপিকটা পড়বো, কত মার্কের নিশ্চয়তা নিব। আজকের দিনের আমাদের যে চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, আজকের দিনের চ্যালেঞ্জটা হচ্ছে, আজকে টোটাল এই ফ্রাইডেতে, আজকে 17-18 তারিখ, এই 18 তারিখে আমরা 10 মার্কের নিশ্চয়তা নিজেদেরকে কনফিডেন্সে নিয়ে আসি, যাতে 10 মার্কের পড়াশোনা আমি আজকেই শেষ করে ফেলবো। এটা আগামী দিনের জন্য রাখবো না টোটালি এটা। এবং পরীক্ষার আগে আগামী ফ্রাইডে ছাড়া এটা আপনি দেখবেন না। সেই 10 মার্কের প্ল্যানিংটা আজকে আমাদের শেয়ার করি। আর পরীক্ষার জন্য কি কি করণীয়, আগে আপনার প্রস্তুত হয়ে যাক। এবার পরীক্ষায় কিভাবে লিখবেন, কোনটা আগে লিখবেন পরে লিখবেন, এই পরীক্ষা কেন্দ্রিক যে প্রশ্নগুলো আছে, ইনশাল্লাহ এটা আমি লাস্ট দিন, ফ্রাইডেতে, লাস্ট ফ্রাইডেতে আপনাদের সাথে ডিসকাস করবো রিভিশনে। হয়তো 10 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে। যা পরীক্ষায় কিভাবে লিখবেন, পাশ করার সহজ টেকনিক গুলো বলে দেবো। আপাতত আমাদের মেইন কাজ হচ্ছে, সময় যেহেতু আমাদের খুব বেশি নাই, সেক্ষেত্রে মেইন কাজ হচ্ছে আমাদের সিলেবাসটাকে পরিপূর্ণভাবে শেষ করা এবং ভালো করে প্রস্তুতি নেওয়া। আমি যেভাবে পড়াবো, ধরেন আজকে আমাদের টপিকটা কি আছে সেখান দিয়ে শুরু করি, খুব কথা না বাড়িয়ে। আজকে আমাদের প্ল্যানিংটা একটু দেখি, যে আজকের প্ল্যানিং আমরা কি, আমাদের টোটাল প্ল্যানিংটা করা আছে কি। এই ক্লাস কিন্তু প্ল্যানিং অনুযায়ী হবে, একটু কম বেশি করার সুযোগ নাই। এ কারণে নাই, যেহেতু টাইম আমরা বাড়াতেও পারবো না,
আবার কমাতে পারবো না। তবে এতটুকু কনফিডেন্ট থাকেন, যদি কোনো কারণে মনে হয় যে আমাদের গ্যাপ আছে, টাইম আরো প্রয়োজন, সেক্ষেত্রে আমি হয়তো বা আরো টাইম দিতে পারবো। এমনকি যদি মনে হয় যে না আমাদের ফজরের পরে একটা ক্লাস এক্সট্রা নেওয়া দরকার, তারপরেও সেটা আমরা নিব ইনশাল্লাহ। এটা আপনাদের উপর ডিপেন্ড করে। কারণ রাত্রে তো আমরা একটা সেশন করতেছি, দিনে অনেকের অফিস থাকবে। যদি মনে হয় যে ফজরের পরে 6টা থেকে 7টা বা 8টার মধ্যে আমাদের সেশন একটা শেষ করা দরকার, তাহলে সেটাও আমরা ইনশাল্লাহ নিব, যেভাবেই হোক। আপনাদেরকে প্রস্তুত করে তারপরে আমরা এই আহ, লক্ষ্যে পৌঁছে ইনশাল্লাহ আমাদের এই জার্নিটা শেষ করব। তা আমাদের আজকের প্ল্যানিংটা আগে দেখে নিই, যে ফার্স্ট দিনে আমাদের কি প্ল্যানিং থাকবে। সেই প্ল্যানিংটা দেখে আমরা শুরু করব। আজকে হচ্ছে 18 তারিখ, ফ্রাইডে। 18 তারিখের আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে 10 নম্বরের প্রস্তুতি গ্রহণ করা। আজকে চ্যালেঞ্জ হচ্ছে 10 নম্বর যাতে পেয়ে যাই, আবার ফুল সিলেবাসের 10 মার্ক কাভার করব। এর বাইরে আমরা কিছু পড়বো না। তা এই 10 মার্ক কাভার করার জন্য কোন টপিকটা প্রথমে আমি চুজ করব, যাতে করে আমার পরবর্তী লেসন গুলো সহজ হয়। এই থিঙ্কিং এ আমরা প্রথমে আয়কর আইনের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, ডেফিনেশন লেখা, টিকা লেখা, অথবা দেখা যাচ্ছে আপনার পার্থক্য লেখা, এই ধরনের যে বিষয়গুলো আছে, যেগুলোর মান হচ্ছে 2, এক একটি প্রশ্নের মান হচ্ছে অনলি 2, এরকম 5টা প্রশ্ন আপনাদের মাস্ট বি আসবে, এবং তার মার্ক হচ্ছে 10 মার্ক। তাহলে এই যে যে 5টা প্রশ্ন আমরা যাতে অ্যান্সার করতে পারি, এই জন্য কয়টা প্রশ্ন পড়া উচিত? আমি মোটামুটি সাজেশন এখানে 24 থেকে 25টা প্রশ্ন পড়া উচিত। প্রথম ক্লাস বা প্রথম সেশন আজকের দিনে এই 4টা থেকে 5:30, এই টাইমের মধ্যে আমরা মূলত এখানে 12টা প্রশ্ন পড়ব। তাহলে আজকের প্ল্যানিং হচ্ছে আয়কর আইনের সংজ্ঞার বা ডেফিনেশন বা 2 মার্কের যে প্রশ্নগুলো আছে, সেখান থেকে ফার্স্ট সেশনে 12টা কমপ্লিট করা, এবং সেকেন্ড সেশনে 12টা কমপ্লিট করা। তাহলে টোটাল এই 24টা কমপ্লিট আমরা এখানে প্রতিটি প্রশ্ন ধরে ধরে পড়াই দিব। মূল পয়েন্ট আমরা কি নোট দিয়ে এটাকে আলোচনা করে দিব। আপনি বুঝে ফেলবেন, বুঝলে আপনি লিখতে পারবেন। এটা মুখস্থ করার কিছু নাই, আপনাকে বুঝাই দেওয়া হবে, আপনি লিখতে পারবেন ইনশাল্লাহ। তারপরও এই যে যে আমরা আলোচনা করলাম, আপনার কাছে শীটটা অবশ্যই আছে, শীটটা দেখে ওইটাকে আপনি 3 ঘন্টা আগামীকালকে ক্লাসের আগ পর্যন্ত যে কোনো সময়, রাতে তো আমরা 10টা পর্যন্ত ক্লাস করলাম, যদি রাতে পড়তে না পারেন ফজরের পরে ফ্রি টাইমে, অর্থাৎ আগামীকাল ক্লাসের আগে 3 ঘন্টা এটা আপনি সেলফ প্র্যাকটিস করবেন, এটা মাস্ট। তাহলে হবে কি যে এই বিষয়টা, এই 10 মার্ক আপনার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি পারেন, আমার সিস্টেমটা হচ্ছে 4টা থেকে 5:30টার মধ্যে ক্লাস করবেন, এরপরে আপনি 1 ঘন্টা এই 12টা রিভিশন দিয়ে ফেলেন, দেন আবার 8:30 থেকে 10টা পর্যন্ত ক্লাস করবেন, এরপরে আর 1 ঘন্টা সময় নিয়ে ওই 12টা রিভিশন দিয়ে ফেলেন। আজকে রিল্যাক্সে এই 10 মার্কের কনফিডেন্স দিয়ে ঘুমাতে যান। আগামীকাল সকালে যে আমরা বড় প্রশ্ন পড়বো, সকালে উঠে শীত থেকে কিছু বড় প্রশ্ন দেখেন, প্রথম 7টা দেখেন। আমাদের একটা শীটে সব কিছু আছে। আমি একটা শীট দিয়েছি কারণ বারবার শীট দিলে অনেকে বুঝতে অসুবিধা হয়। ওখানে ফুল সব কিছুই আছে। যেটা না পারে ওটা আমরা আলোচনা করে দেবো, বুঝে ফেলবো। আর কিছু আপনি নোট রাখবেন, যাতে আপনি নোট করে রাখতে পারেন যদি কোনো ইম্পর্টেন্ট বিষয় হয়, বা আপনার যদি মনে হয় যে এটা পারতেছেন না। তাহলে আপনি ওটাকে একটু নোট করে রাখবেন। সবাই একটু নোট খাতা সবার কাছে কি আছে? ওকে, সবাই একটু নোট খাতা নিয়ে বসবেন, এবং সিরিয়াসলি অন্য আশেপাশে যে ফোন টোন আছে, যে বিষয়গুলো আছে, সবকিছু আপনি একটু অফ করে একদম টোটাল ক্লাসে একটু অ্যাটেন্ড। কারণ এটা আপনার লাইফ চেঞ্জিং একটা বিষয়। আপনাকে গুরুত্ব সহিত দেখতে হবে। ওকে, তাহলে আমার টোটাল পড়ার সিস্টেমটা চেঞ্জ করে ফেলছি। আমাদের বিষয়টা আবার বলি, যেমন আগামীকালকের ক্লাস দেখা যাচ্ছে যে বিকাল 4টা থেকে হবে 5:30 পর্যন্ত। এখানে আমরা এটাকে আহ, 4টা প্রশ্ন পড়ব। সেক্ষেত্রে এই যে যে
যদি কোনো ব্যক্তি কোনো ক্রমে ক্লাস করতে না পারেন, আপনি ভিডিওটা দেখে ফেলবেন। ঠিক আছে, আবার 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের সেকেন্ড ক্লাস হবে। তার মানে আমাদের কিন্তু কন্টিনিউ, আবার মাঝখানে একটা গ্যাপ আছে, গ্যাপের মধ্যেও আপনারা একটু প্র্যাকটিস করে ফেলেন। আর আগে, আজকে ক্লাস শেষে দেখিয়ে দিব যে আগামী দিনের কি কি প্ল্যানিং থাকবে, এটা আপনি দেখে নেবেন, দেখে সেই অনুযায়ী আপনি প্রিপেয়ার হতে পারবেন। তো আজকের প্ল্যানিংটা আমরা শুরু করি। ফার্স্ট সেশনের প্ল্যানিংটা হচ্ছে আমাদের 12টা শর্ট প্রশ্ন পড়ে ফেলা, এখানে চলে যাই। আর কোনো এক্সট্রা কথা নাই, আমরা জাস্ট ওখানে চলে যাই। আমাদের সাজেশনটা আছে, সাজেশনটা, এই সাজেশনটা আপনাদের গ্রুপে দেওয়া আছে, ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। সেখান থেকে আবার আমি কিছু আপনাদেরকে একটু মার্ক করে দিব, যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা বেশি পড়তে হবে দাগাই দিব, এটা আলাদা বিষয়। তাহলে প্রথমে তো আমরা আজকের প্ল্যানিং অনুযায়ী আমরা চলে যাব হচ্ছে শর্ট নোট, 2 মার্কের প্রশ্ন, যার মান হচ্ছে 2, সেই প্রশ্নটা আমরা আগে দিয়ে শুরু করব। কারণ এক কথায় এগুলো আমরা পরে পড়বো। প্রথম প্রশ্নটা দিয়ে দেখেন, 1 নম্বর প্রশ্ন, আমরা 12টা এখান থেকে শেষ করব। নিবাসী, 1 নম্বর প্রশ্ন, নিবাসী রেসিডেন্স। নিবাসী এবং অনিবাসী এই দুটি টার্ম আছে। তা নিবাসী মানে হচ্ছে রেসিডেন্স, কারা রেসিডেন্স, এটা। এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। প্রশ্ন আসতে পারে রেসিডেন্স কারা, বা রেসিডেন্সের সংজ্ঞা লিখুন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 11 নম্বর পৃষ্ঠায় আমরা এটা অ্যান্সার পাবো। আপনি 11 নম্বর পৃষ্ঠায় চলে যান। আর এখন খাতা কলম নিয়ে বসেন। এখন আপনি পেজ নাম্বার দেখার দরকার নেই, খাতা কলম নিয়ে, আমি যেটা পড়াচ্ছি আপনার স্ক্রিনটা সামনে আছে, স্ক্রিন শেয়ার আছে, খাতা কলম নিয়ে নোট করেন। আর যদি শীট প্রিন্ট থাকে, শীট নিয়ে বসেন, আর একটা কলম নিয়ে বসেন, শীটের উপর আপনি মার্ক করেন, আমি যেভাবে মার্ক করা দিচ্ছি ঠিক সেভাবে মার্ক করেন। দেখেন, এই প্রশ্নগুলোর অ্যান্সার লেখার ক্ষেত্রে আপনার সবসময় স্মরণ রাখতে হবে, যদি আপনার ধারাটা মনে থাকে এক্সাক্ট তাহলে লিখবেন। আর যদি ধারা মনে না থাকে, কোনো ক্রমে মনে আসতেছে না যে এক্সাক্ট আপনার সেকশনটা কত, তাহলে লেখার প্রয়োজনীয়তা নাই, তো লিখবেন না। কিন্তু কখনোই আপনি ভুল সেকশন লিখে আসবেন, এটা যদি অনেক সময় এক্সামিনারের চোখের সামনে পড়ে যায়, তাহলে কিন্তু আপনার অন্য প্রশ্নের মানও কমে যাবে, মার্কও কমে যাবে। ঠিক আছে, এই কারণে আমরা খুব সেন্সিটিভ ওয়েতে এই সেকশন লেখার ক্ষেত্রে আসলে প্রপারলি আমার মনে আছে কিনা সেকশন, যদি থাকে আপনি লিখবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি সেকশন পরিপূর্ণভাবে আপনার নলেজে না থাকে, আপনি সেকশনটা হাইড করে দেবেন। সেকশন না লিখলে আপনার খুব একটা বেশি মার্ক কাটবে না ইনশাল্লাহ। তাহলে দেখেন, নিবাসী কাকে বলেন। এখানে প্রথম লাইন হচ্ছে, স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে নিবাসী অর্থ কোন আয় বর্ষে, এই শব্দটা মার্ক করেন, আয় বর্ষে। নিবাসী মানে কোন আয় বর্ষে, স্বাভাবিক ব্যক্তি যদি কোনো আয় বর্ষে ধারাবাহিকভাবে বা সমষ্টিগতভাবে 183 দিন অবস্থান করে। আপনি সহজ বাংলায় লিখবেন, নিবাসী হচ্ছে কোনো স্বাভাবিক ব্যক্তি বাংলাদেশে। আবার লিখেন, নিবাসী অর্থ কোনো স্বাভাবিক ব্যক্তি বাংলাদেশে অর্থ বছরে, এই আয় বর্ষ, অর্থ বছর বা আয় বর্ষে, এটা মার্ক করবেন। আয় বর্ষে, এই কি পয়েন্ট মনে রাখবেন, 1 নম্বর কি পয়েন্ট, এই নোট থেকে, আয় বর্ষে 183 দিন অবস্থান করে তার নাম নিবাসী। প্রথম আবার রিপিট করি, স্বাভাবিক কোনো ব্যক্তির ক্ষেত্রে নিবাসী অর্থ হলো আয় বর্ষে যদি 183 দিন অবস্থান করে তিনি নিবাসী। 1 নম্বর পয়েন্ট। 2টা পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ধারাবাহিক বা সমষ্টিগত ভাবে আয় বর্ষে 90 দিন এবং এর পূর্ববর্তী 4 বছরে, অর্থাৎ প্রিভিয়াস রেকর্ডটা দেখা হবে, যে সে প্রিভিয়াস ইয়ারে কেমন থেকেছে দেশে, প্রিভিয়াস 4 বছরে 365 দিন অবস্থান করলে তিনি হবেন নিবাসী। তাহলে কন্ডিশন কয়টা, 2টা। আবারও বলি, রিপিট করি, এবার আপনারা দেখেন, যদি না বুঝেন কেউ, চ্যাট বক্সের সাথে সাথে লিখবেন। কোন স্বাভাবিক ব্যক্তি করদাতা বাংলাদেশে আয় বর্ষে ধারাবাহিক অথবা সমষ্টিগতভাবে, কন্টিনিউয়াস অথবা টোটাল, সমষ্টিগতভাবে 183 দিন অবস্থান করলে নিবাসী। ফার্স্ট পয়েন্ট কি মার্ক করেন, 183 দিন, এই এইটাই মার্ক করে ফেলেন, 183 দিন অবস্থান করলে নিবাসী। রিভিশনের সময় কিন্তু আপনি কি পয়েন্ট গুলো পড়ে যাবেন। 2 নম্বর, 90 দিন, আয় বর্ষে 90 দিন এবং পূর্ববর্তী 4 বছরে 365, 2টা পয়েন্ট, 90 দিন এবং
এটা কিন্তু অথবা না, এবং 90 দিন হওয়া লাগবে, এবং পূর্ববর্তী 4 বছরে 365 দিন হলে তিনি নিবাসী হন। কথা শেষ। তাহলে এই শর্ট নোট থেকে আপনি 3টা পয়েন্ট মনে রাখবেন। এক নম্বর হচ্ছে আয় বর্ষে বাংলাদেশে অবস্থান করতে হবে, নিবাসী মানে অবস্থান ভিত্তিতে কতদিন, 183 দিন মিনিমাম, অথবা 2 নম্বর পয়েন্ট হচ্ছে 90 দিন প্লাস পূর্ববর্তী 4 বছরে 365 দিন নিবাসী। এই প্রশ্নকে আমরা সবাই বুঝতে পারছি? এটা কি সবার নলেজে আসছে, বোঝা গেছে কিনা? একটু রিপ্লাই দিবেন। যদি কেউ না বুঝতে পারেন বলবেন যে না বুঝি নাই, আমি আবার রিপিট করব। ওকে, তাহলে আমরা সেকেন্ড প্রশ্নে চলে যাই। তাহলে একটা শেষ, আমাদের 12টা প্রশ্নের একটা শেষ। ওকে, বাংলাদেশে যদি কোনো ব্যক্তি 183 দিন অবস্থান করে আয় বর্ষে, বা গত অর্থ বছরে, আপনি আয় বর্ষেই লিখবেন, আয় বর্ষে 183 দিন অবস্থান করলে তিনি নিবাসী, অথবা 2 নম্বর পয়েন্ট হচ্ছে আয় বর্ষে 90 দিন এবং পূর্ববর্তী 4 বছর 365 দিন অবস্থান করলে তিনি নিবাসী। ভেরি গুড, আশা করি যে এবার বুঝতে পারছেন। তাহলে আমাদের প্রথম পয়েন্ট, এই নিবাসী, এটা আমাদের শেষ। এরপরে আয় এবং আয়কর, এই দুটো আমরা একসাথে পড়ব। এই যে আয়, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের আয় কি। সেকশনের ক্ষেত্রে আমি আবারও বলছি, সেকশনটা আপনারা লিখতেও পারেন, যদি এক্সাক্ট না থাকে, মনে থাকে, না থাকলে নয়। সেকশন খুবই লেখাই লাগবে এরকম বাধ্যতামূলক না। বইতে বড় আছে, বড় লিখে তো আপনি পারবেন না, আপনাকে মনে রাখতে হবে শর্ট নোট 2 মার্কের আপনার 6-7 লাইন লিখতে হবে, বা 5 লাইন বা 6 লাইন লিখতে হবে। বইতে বড় আছে, ওটা লিখা আপনার পক্ষে পরীক্ষার হলে সম্ভব না, এবং ওটা মুখস্থ কোনো বিষয় না। আমি যেভাবে পড়াচ্ছি জাস্ট এক্সাক্ট পয়েন্টে বলে রাখেন, এটা দিয়ে আপনি 4-5-7 লাইন লিখেন, আপনি ফুল মার্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন, আয় অর্থ, এখান থেকে আপনি কয়েকটা পয়েন্ট মনে রাখবেন। দেখেন, 1 নম্বর পয়েন্ট, আয় অর্থ এই আইনের অধীনে, মানে আপনি লিখবেন আয়কর আইনের অধীনে কর আরোপযোগ্য যে কোনো উৎস থেকে আয়, প্রাপ্তি, মুনাফা বা অর্জন, এটার মধ্যে কিন্তু আয়ের মূল সংজ্ঞা চলে আসে। তাহলে দেখেন, এই আইনের অধীনে মানে কি, আয়কর আইনের অধীনে কর আরোপযোগ্য যে কোনো প্রকার আয়, প্রাপ্তি, মুনাফা, অর্জন, কয়টা শব্দ বললাম? 1 নম্বর, যে কোনো প্রকার আয়, প্রাপ্তি, মুনাফা, অর্জন, এই 4টা শব্দ মনে রাখবেন। কর আরোপযোগ্য এই আইনের অধীনে, মানে আয়কর আইনের অধীনে কর আরোপযোগ্য যে কোনো উৎস থেকে আয়, প্রাপ্তি, মুনাফা, অর্জন। আমার সাথে রিপিট করেন, আয়কর আইনের অধীনে কর আরোপযোগ্য যে কোনো আয়, প্রাপ্তি, মুনাফা, অর্জন, এটা হচ্ছে আয়। এরপর আরেকটা কথা মনে রাখবেন, এই আইনের অধীনে উৎসে কর্তন, যদি টিডিএস কর্তন, এটাও আয় হিসেবে গণ্য হবে। এটা 2 নম্বর পয়েন্ট, আপনি উৎসে কর না মনে রেখে টিডিএস মনে রাখতে পারেন। টিডিএস আয় হয়, টিডিএস কি হয়? আয় হয়। 1 নম্বর হচ্ছে আয়, প্রাপ্তি, মুনাফা, অর্জন, 4টা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে টিডিএস আয়। আয়ের সাথে লোকসান বা ক্ষতি, মুনাফা অর্জন করতে যে যদি কখনো লস হয়, এটাও আয় হিসেবে গণ্য হবে। এরপরে মিউচুয়াল ইন্স্যুরেন্স সংঘ হতে পরিচালিত মুনাফা, এরকম। এরপরে দেখেন, বাংলাদেশে উদ্ভূত সৃষ্ট প্রাপ্ত যে কোনো উদ্ভূত প্রাপ্ত হিসেবে বিবেচিত যে কোনো অর্থ, তার মানে বাংলাদেশের ভিতরে আপনি যে আয়গুলো করবেন। এরপর কর আরোপ করা হয় এরূপ যে কোনো পরিমাণ অর্থ বা লেনদেন, এটাও আয়। যে কর আরোপযোগ্য হয়, আপনার উপর কর আরোপ করা হয় এরকম যে কোনো অর্থ, এটাও আয়। এখন কি আপনি সবগুলো এই লিখতে পারবেন? না, আপনার সবগুলো হয়তো বা মনে থাকবে না। আপনি কি করবেন, ক খ গ ঘ চ ছ এরকম না দিয়ে আপনি স্টার মার্ক করবেন। স্টার মার্ক করে খুব সহজেই একটা প্রশ্নের জন্য 5টা মিনিট সময় দিবেন, এটা দিয়ে আপনি মূল পয়েন্টটা লিখে ফেলবেন। ঠিক আছে, মূল আমি যেভাবে বলছি। আর হচ্ছে কোন সম্পত্তির অর্জন, দেখেন, অনেক সময় আমরা সম্পত্তি আছে কিন্তু এটা আয় না, এটা হতে পারে না। যেমন আপনার আহ, যেটা আপনার প্রাকৃতিক নয়, কোনো ব্যক্তির অটোমেশনে আসে নাই, যেমন উত্তরাধিকারের সূত্রে আসে নাই, এমন কোনো
বা ট্রাস্ট মূল্যে আসে নাই, এরকম কোনো সম্পত্তি নয়, এটাও আয় হিসেবে গণ্য হবে। যে সম্পত্তিটা আপনার উত্তরাধিকারী সূত্রে আসে নাই, যে সম্পত্তি অটোমেশনে আপনার গিফট থেকে আসে নাই, দান থেকে আসে নাই, এই সকল সম্পত্তি কি হবে, আপনার আয় হিসেবে গণ্য হবে। ধরেন আপনি একটা বাড়ির মালিক, এখন এটা কেউ আপনাকে গিফট দেয় নাই, কেউ আপনাকে দানও করে নাই, আপনাকে ইনহেরিটেন্স সূত্রে পান নাই, তাহলে এটা কোথা থেকে আসছে, আপনার আয় থেকে আসছে। আমরা এখানে কয়েকটা পয়েন্ট মনে রাখবো। 1 নম্বর পয়েন্ট মনে রাখবো, আয় অর্থ কর আরোপযোগ্য। এটা লিখলেও অনেক সময় 2 মার্ক দিয়ে দেবে। আয় অর্থ কর আরোপযোগ্য যে কোনো উৎস থেকে প্রাপ্তি, মুনাফা, অর্জন। আয়, প্রাপ্তি, মুনাফা, অর্জন, চারটা। এরপর 2 নম্বরে মনে রাখবেন উৎসে কর। ঠিক আছে, এই আইনে যতগুলো উৎসে কর্তন করা হয় এটা আয় থেকেই করা হয়। উৎসে আয় করা মানে আগে থেকে কাটা হয়। তাহলে উৎসে আয় কর বা টিডিএস এটা আয়ের অন্তর্ভুক্ত হবে। আয়ের সাথে সংশ্লিষ্ট যে ক্ষতিগুলো আছে ওটাও আয় হিসেবে গণ্য করা হয়। মিউচুয়াল ইন্স্যুরেন্স সংঘ কর্তৃক যে মুনাফা প্রাপ্তি অর্জন এটাও আয়। এবার বাংলাদেশের মধ্যে যতগুলো আপনার উদ্বৃত্ত অর্থ বা আয়, সবই আয়। আরেকটা কথা এখানে বলছে, কর আরোপ করা হয় এমন অর্থ, যার উপর কর আরোপ করা হয় এমন অর্থ হচ্ছে আমাদের আয় হিসেবে গণ্য করা হয়। তাহলে এখান থেকে আপনি মোটামুটি, আপনি একবার পড়ার পরে দেখেন 4-5টা পয়েন্ট আপনার মনে থাকবে, শেষ, আর কিছু দরকার নেই। প্রথম কথা হচ্ছে, আবারও বলি, রিপিট করি, এখান থেকে 4-5টা পয়েন্ট আপনি মনে রাখার চেষ্টা করেন। আয় মানে কি? আয় মানে কর আরোপযোগ্য যে কোনো প্রকার উৎস থেকে আয়, প্রাপ্তি, মুনাফা, অর্জন। আয় মানে হচ্ছে এই আইনে উৎসে কর্তন। আয় মানে হচ্ছে আয়ের সাথে সংশ্লিষ্ট লোকসান ক্ষতি। আয় মানে হচ্ছে মিউচুয়াল ইন্স্যুরেন্স ফান্ড কর্তৃক অর্জিত আয়, মুনাফা। আয় মানে হচ্ছে এমন কোনো উৎস থেকে আপনার সম্পত্তি আসছে যা প্রাকৃতিক নয়, যা উত্তরাধিকার সূত্রে নয়, এই সম্পূর্ণ সম্পত্তি আপনার আয় হিসেবে গণ্য। তাহলে এখানে দুটো শর্ট নোট হয়ে গেল, প্রথমটা নিবাসী, দ্বিতীয়টা আয়। আর 12টা শর্ট নোট এখন শেষ করবো, এটা পরে আপনি রিভিট করুন। আয়কর মানে কি? আয়করটা একদম সংক্ষিপ্ত। আয়কর অর্থ হচ্ছে এই আইনের অধীনে, আপনি লিখবেন আয়কর আইন 2023-এর অধীনে। এই আইন বলতে আয়কর আইন 2023। আয়কর আইন 2023-এর অধীনে, এটা একটু মার্ক করেন, আয়কর আইন 2023-এর অধীনে আরোপযোগ্য, পরিশোধযোগ্য যে কোনো প্রকার কর এবং সারচার্জ। দুইটা শব্দ, কর এবং সারচার্জ। তাহলে আয়কর মানে কি? এই আইনের অধীনে, মানে আয়কর আইন 2023-এর অধীনে যে কর বা সারচার্জ আপনার পরিশোধযোগ্য হবে বা আরোপযোগ্য হবে, এটা হচ্ছে আয়কর। তাহলে এই আইনের অধীনে পরিশোধযোগ্য যে কোনো প্রকার কর অথবা সারচার্জ এটা আয় হিসেবে গণ্য হবে। আবারও বলছি, আয়কর আইন 2023-এর অধীনে যে কোনো প্রকার কর এবং সারচার্জ এটা আয় হিসেবে গণ্য হবে। দুইটা শব্দ মনে রাখেন, নোট করেন, মার্ক, টিক মার্ক করেন, কর এবং সারচার্জ এই আইনের অধীনে আরোপযোগ্য, পরিশোধযোগ্য, আরোপ হয় অথবা পরিশোধ হয় করতে হবে এরকম যে কোনো প্রকার কর অথবা সারচার্জ এটা আয় হিসেবে গণ্য হবে। এতটুকু কি বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে লিখেন, যদি কোনো পয়েন্ট না বুঝেন আপনি বুঝে যান, বুঝলে আপনি বাসায় 5 মিনিট দেখলে আপনার হয়ে যাবে। ধন্যবাদ। এরপরে হচ্ছে, দেখেন আমাদের তাহলে 3টা প্রশ্ন হয়ে গেল। এরপরে কর বর্ষ আর আয় বর্ষ এটাও একসাথে পড়তে হবে, যেমন আয় এবং আয় করে একসাথে পড়লাম, কর বর্ষ এবং আয় বর্ষ এটাও আমরা একসাথে পড়বো। এই যে আয় বর্ষ। আয় বর্ষ মানে কি? এই আয় বর্ষ হয় হচ্ছে একটা অর্থ বছর, সাধারণত ব্যক্তির ক্ষেত্রে একটা অর্থ বছর। আপনি লিখবেন আয় বর্ষ অর্থ কর বর্ষের ঠিক আগের বছর, মানে পূর্ববর্তী বছর। কর বর্ষ মানে কি? প্রেজেন্ট ইয়ার, প্রেজেন্ট অর্থ বছর। আমাদের ধরেন এখন বর্তমান যে অর্থ বছর এটা হচ্ছে কর বর্ষ। এটা কিন্তু আমাদের পরীক্ষা অনেক সময় আসে, এখন কর বর্ষ কত, যদি 1 মার্কের প্রশ্ন আসে, এখন হচ্ছে কর বর্ষ 24-25। কর বর্ষ এখন কত? 24-25। আমাদের যে কর বর্ষ আসে কত লিখবো, যে এখন কর বর্ষ কত?
24-25। আয় বর্ষ যদি প্রস্তুত করে তাহলে হচ্ছে 23-24। আয় বর্ষ হচ্ছে 23-24। তাহলে আয় বর্ষ মানে কর বর্ষের ঠিক আগের বছর। প্রথম কথা, আয় বর্ষ মানে কি? আপনি নিজে রিড করেন, আয় বর্ষ মানে কি? কর বর্ষের ঠিক আগের বছর, কর বর্ষের পূর্বের বছর। যদি এখন কর বছর আমাদের 24-25 হয়, তাহলে আয় বর্ষ কত হচ্ছে? আমাদের 23-24। তাহলে আয় বর্ষ মানে কর, কর বর্ষের পূর্ববর্তী বছর। এখন বর্তমান কর বর্ষ আমাদের চলে, রানিং যে ইয়ারটা চলে, অর্থ বছর চলে, 24-25 অর্থ বছর চলে না। এখন আমাদের 24-25 হচ্ছে কর বর্ষ, আর ঠিক আয় বর্ষ হচ্ছে 23-24। তাহলে এই আয় বর্ষ তো আমরা সাধারণত জানি আমাদের, এটা আয় বর্ষের শুরুর তারিখ নেই, শেষের তারিখ আছে। ব্যক্তির ক্ষেত্রে আয় বর্ষের শেষ হচ্ছে 30 জুন। সবসময় মনে রাখবেন, একটা পয়েন্ট মনে রাখেন, ব্যক্তির ক্ষেত্রে আমাদের, হ্যাঁ, আয় বর্ষ বলতে বোঝায় কর বর্ষের আগের বছর। ভেরি গুড, ঠিক আছে। ব্যক্তির ক্ষেত্রে আয় বর্ষের শেষের তারিখ আছে, কি আছে? আয় বর্ষের শেষের তারিখ আছে, শুরুর তারিখ নাই। আয় বর্ষের শেষ হবে প্রতি বছরের 30শে জুন। যেমন এই আয় বছর শেষ হয়েছে 30শে জুন 24। 30শে জুন 24 এই আয় বর্ষ শেষ হয়েছে। তাহলে আয় বর্ষের কি আছে? আবার মনে রাখেন, আয় বর্ষের শেষের তারিখ আছে। তাহলে আপনি লিখতে পারেন, কোন ব্যবসা যেদিন থেকে শুরু হবে তার পরবর্তী 30শে জুন হচ্ছে তার আয় বর্ষ শেষ হবে। লিখেন, ব্যবসা শুরুর তারিখ থেকে পরবর্তী 30শে জুন। যদি প্রথম ব্যবসা শুরু হয় ডিসেম্বরে, শুরু হলেও 30শে জুন আয় বর্ষ শেষ। জানুয়ারিতে শুরু হলেও 30শে জুন আয় বর্ষ শেষ। মানে ব্যবসা যদি আয় বর্ষের মধ্যে শুরু হয় তাহলে 30শে জুন আয় বর্ষ সমাপ্ত হবে। যদি এপ্রিলে ব্যবসা শুরু হয় তাহলে আয় বর্ষ শেষ হবে 30শে জুন। তাহলে যখন থেকে ব্যবসা শুরু হবে তখন থেকে, অথবা যখন থেকে আয় ঘটবে, আয় শুরু হবে, তখন থেকে 30শে জুনে আপনার আয় বর্ষ শেষ হবে। ঠিক আছে। এবং এটা তো শুরু হলো, যদি এমন হয় যে কোম্পানি বন্ধ হচ্ছে, তাহলে আয় বছর শেষ হবে যেদিন বন্ধ হয়েছে। এক্সেপশন কেস, যদি ধরেন একটা পার্টনারশিপ ফান্ড বন্ধ করে দিল, বা একটা প্রোপার্টনারশিপ বন্ধ করে দিল, আয় বছর শেষ কবে? যেদিন বন্ধ হয়েছে সেদিন আয় বছর শেষ। মানে যেখানে ইনকাম শেষ সেখানে আয় বছর শেষ, কথা ক্লিয়ার। যেখানে ইনকাম শেষ সেখানে আয় বছর শেষ। হ্যাঁ, একজন শুরু হলেও 30শে জুন শেষ হবে। মানে আয় বর্ষের সমাপ্ত তারিখ আছে, শুরুর তারিখ নেই। সাধারণত তারিখ হচ্ছে প্রথম জুলাই থেকে 30শে জুন, এটা হচ্ছে কমন। কিন্তু যদি প্রথম জুলাইয়ের পরের বিজনেস শুরু হয় বা আয় শুরু হয়, তাহলে শেষের তারিখটা গুরুত্বপূর্ণ, শুরুর তারিখ গুরুত্বপূর্ণ না। এর বিপরীত আবার বুঝে যে অনেক সময় ব্যবসা শেষ হয়ে যায়, কোম্পানি বন্ধ হয়ে যায়। তাহলে কোম্পানি বা ব্যবসা যদি শেষ হয়ে যায়, তাহলে যেদিন শেষ হবে সেই দিন আয় বর্ষ সমাপ্ত হবে। তাহলে জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যেদিন বন্ধ হবে সেদিন আয় বর্ষ শেষ হবে। তাহলে আয় বর্ষ শেষের তারিখ হচ্ছে 30 জুন। যদি এর আগে আপনার আয় বন্ধ হয়ে যায়, এর আগে ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে যেদিন ব্যবসা বন্ধ হবে সেই দিন আপনার আয় বর্ষ সমাপ্ত হবে। একটি এক্সেপশন আছে, এক্সেপশনটা কি? এটা মনে রাখেন, ব্যাংক, বীমা, এই সকল প্রতিষ্ঠানের আয় বর্ষ হয় জানুয়ারি থেকে পরবর্তী 12 মাস, মানে জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত, এদেরটা একটা একটা এক্সেপশন। তাদের জন্য ব্যতিক্রম। এটাও পরীক্ষায় একবার করে প্রশ্ন আসতে পারে, এজন্য গুরুত্বপূর্ণ। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, এটি হাইলাইট করেন। ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান, এদের জন্য আয় বর্ষে হচ্ছে প্রথম জানুয়ারি বা ফার্স্ট বা 1লা জানুয়ারি থেকে পরবর্তী 12 মাস, মানে 31শে ডিসেম্বর পর্যন্ত। আবার বলছি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, এদের আয় বর্ষ হচ্ছে 1লা জানুয়ারি থেকে আমাদের পরবর্তী 12 মাস, মানে 31 ডিসেম্বর পর্যন্ত। ওকে। এই ব্যতীত, এটা এক্সেপশন, এই ব্যতীত সবার আয় বর্ষ 1 জুলাই থেকে 30শে জুন। 1 জুলাই থেকে 30শে জুন। তাহলে আমরা প্রথম শব্দ লিখবো, আয় বর্ষ মানে কর বর্ষের আগের বছর।
আয় বর্ষ এবং কর বর্ষের পার্থক্য পরীক্ষা আসতে পারে। যদি পার্থক্য লিখে আয় বর্ষ এবং কর বর্ষের পার্থক্য, তাহলে আয় বর্ষে লিখবে যে কর বর্ষ আয় বর্ষ হচ্ছে কর বর্ষের আগের বছর, আর কর বর্ষ হচ্ছে আয় বর্ষের পরের বছর। দুটো একটা একের বিপরীত। আয় বর্ষ মানে কি? কর বর্ষের ঠিক আগের বছর, এই বছরটা হবে অর্থ বছর। এটা যদি ব্যবসা নতুন শুরু হয়, আপনি এভাবে লিখবেন, ব্যবসা নতুন শুরু হলে আয় বর্ষ শেষ হবে 30শে জুন। যদি আপনার এই আয় বর্ষ চলাকালীন সময় আমার ইনকাম শুরু হয়, আয় শুরু হয়, তারপরও আয় বর্ষ শেষ হবে 30শে জুন। অপরদিকে যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, 1 জুলাই থেকে চলমান ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে যেদিন বন্ধ হবে সেই দিন আয় বর্ষ সমাপ্ত হবে। তাহলে আয় বর্ষের এন্ডিং ডেটটা ডেটটা গুরুত্বপূর্ণ। আয় বর্ষের কি গুরুত্বপূর্ণ? এন্ডিং ডেট। তাহলে ব্যবসা যদি পরে শুরু হয়, যেদিন ব্যবসা শেষ হবে সেদিন আয় বর্ষ কি হবে? সমাপ্ত হবে। আপনি রিপিট করেন, যেদিন আয় বর্ষ শেষ হবে, যেদিন ব্যবসা শেষ হবে, ব্যবসা বন্ধ হবে, উম, ব্যক্তির মৃত্যু ঘটবে, সেই দিন আমাদের আয় বর্ষ শেষ হয়ে যাবে। শুধুমাত্র ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয় বর্ষ শুরু হবে 1 জানুয়ারি থেকে, পরবর্তী 12 মাস শেষ। তাহলে আয় বর্ষটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1 মার্কেও আসতে পারে, 2 মার্কে। 1 মার্কে আসলে আপনি কি লিখবেন? এই আয় বর্ষ কর বর্ষের আগের বছর। এখন দেখেন, আপনি এই পয়েন্টগুলো লেখার ক্ষেত্রে 6টার ক্ষেত্রে 4টা মনে আছে, 4টেই লিখেন, কোনো সমস্যা নেই। কিন্তু খুব বড় করতে যেয়ে না যে 6টাই লিখতে হবে, বড় করে লিখতে হবে, এরকম না। আবারও বারবার এই কথা রিপিট হচ্ছে এগুলো। এরপরে প্রশ্ন কর বর্ষ। তাহলে কর বর্ষটা কিন্তু আমরা ক্লিয়ার, যে কর বর্ষ হচ্ছে প্রত্যেক বছরের জুলাই মাসের প্রথম দিন হতে 12 মাস সময়। ঠিক আছে, 12 মাস মেয়াদ। এটাকে আগে লিখবেন যে আয় বর্ষের পরবর্তী অর্থ বছর। যদি আবার মনে রাখেন তাহলে কি লিখেন, নোট রাখেন। আয় বর্ষে আয় বর্ষ তো আগে শিখলেন। আয় বর্ষের পরবর্তী অর্থ বছর কর বছর। এটা হচ্ছে প্রতি বছরের প্রথম জুলাই থেকে, 1 জুলাই থেকে পরবর্তী 12 মাস, তাহলে 1 জুলাই থেকে পরবর্তী 30 জুন। তাহলে আয় বছরের ক্ষেত্রে আমাদের এই 30 জুনটা গুরুত্বপূর্ণ। আর কর বছরের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 1 জুলাই। এটাকে হাইলাইট করেন, কারণ কর বর্ষ শুরু হবে 1 জুলাই। দেখা যাচ্ছে যে আপনার আয় বর্ষ কিন্তু 30 জুন শেষ, এরপরেই 1 জুলাই থেকে আমাদের কর বর্ষ শুরু হবে 12 মাস। না, আয় বর্ষের শেষের তারিখ থেকে, যেদিন শেষ হবে তার পরবর্তী দিন থেকে কর বর্ষ শুরু হবে, এবং এটা চলবে 12 মাস সময়কাল, যদি আইনে আমরা যা ব্যতিক্রম না ঘটে। ইনকাম ইয়ার মানে আয় বর্ষ, অ্যাসেসমেন্ট ইয়ার মানে কর বর্ষ। তাহলে যদি পরীক্ষায় ইনকাম ইয়ার লিখতে আসে, তখন কোনটা লিখবেন? ইনকাম ইয়ার মানে আয় বর্ষ, যে বছর আয় করা হয় সেই বছর। ইনকাম ইয়ার মানে কি? আয়ের বছর। আবার বলি, ইনকাম ইয়ার মানে আয়ের বছর, মানে আয় বর্ষ। অ্যাসেসমেন্ট ইয়ার মানে হিসাবের বর্ষ, মানে কর বর্ষ, যে বছর হিসাব করা হয়। অ্যাসেসমেন্ট ইয়ার মানে কি বর্ষ? কর বর্ষ, হিসাবের বর্ষ। তাহলে একটু সহজে এক্সাম্পল, অনেক সময় 1 মার্কে প্রশ্ন আছে যে আয় বর্ষ 2023-24, কর বর্ষ কত হবে? তাহলে আমরা লিখবো 24-25, যদি 1 মার্কের আসে। 23, যদি 23-24 আয় বর্ষ হয় ধরেন, তাহলে 24-25 আমাদের কর বর্ষ। আর বর্ষ 22-23, কর বর্ষ 23-24। যদি এরকম হয় যে কর বর্ষ 24-25, আয় বছর কি হবে? 23-24। তাহলে দুইটা বছর, এক যে অর্থ বছরে আয় করছি এটার নাম হচ্ছে আয় বর্ষ। যখন আমি আয় বর্ষ শেষ হয়ে হিসাব করব, এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার বা কর বর্ষ। মনে রাখবেন, হিসাবের বছরের বাংলা নাম হচ্ছে কর বর্ষ। হিসাবের বছর। ব্যাংকের কর বর্ষ হচ্ছে 1 জানুয়ারি থেকে পরবর্তী 12 মাস। 1 জানুয়ারি থেকে পরবর্তী 12 মাস, তার মানে জানুয়ারি টু ডিসেম্বর। শুধুমাত্র ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, এরা জানুয়ারি থেকে ডিসেম্বর হচ্ছে এই বর্ষটা প্র্যাকটিস করে, জানুয়ারি থেকে ডিসেম্বর। তাহলে আবার মনে রাখেন, জানুয়ারি থেকে ডিসেম্বর কারা প্র্যাকটিস করে? ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান। এছাড়া সবাই প্র্যাকটিস করে হচ্ছে আপনার 1 জুলাই থেকে 30 জুন। আয় বর্ষ কর বর্ষ শেষ। কারো কোনো প্রবলেম আছে? আমাদের কয়টা শেষ হলো?
আমাদের পাঁচটা শেষ হলো। এরপরে আমরা 6 নম্বরে করদাতা পড়ব। দেখেন, আপনি যদি বুঝে ফেলতে পারেন, আপনার কিন্তু বাড়তি কোনো প্রেশার নেওয়ার দরকার নেই, ইজিলি পারবেন। খালি জিনিসটা আপনার বুঝতে হবে যে আয় বর্ষটা কি, কর বর্ষটা কি, সব জিনিসটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, ব্যাংকারদের তো ব্যক্তি হিসেবে, শুধু ব্যাংকের ক্ষেত্রে। ওকে, করদাতা। 6 নম্বর প্রশ্ন। আমাদের 50%, এই সেশনের 50% শেষ হচ্ছে। 5:30টার মধ্যে আমরা 12টা শর্ট নোট ক্লিয়ার করবো ইনশাল্লাহ। এবং এটা কনফিডেন্টলি আপনি পরে 1.5 ঘন্টা পড়বেন, পরে এটাকে একদম 100% শিওর হওয়ার পরে নেক্সট আমাদের রাত্রে সেশন শুরু হবে। করদাতা মানে কি? আমরা সহজে বুঝি, করদাতা মানে যিনি কর প্রদান করেছেন, যার উপর, যার আয়ের উপর কর আরোপযোগ্য। একজন রিক্সাওয়ালা 3.5 লাখ টাকার নিচে ইনকাম করে, তিনি কিন্তু করদাতা না। তাহলে করদাতা অর্থ কর আরোপযোগ্য অর্থ উপার্জনকারী ব্যক্তি। করদাতা অর্থ কি? কর আরোপযোগ্য অর্থ উপার্জনকারী ব্যক্তি, যিনি করমুক্ত সীমার থেকে বেশি আয় করেন, তিনি হচ্ছেন করদাতা। রিটার্ন না দিলেও করদাতা হিসেবে তিনি আখ্যায়িত হবেন। এখানে করদাতা মানে রিটার্নের সাথে সম্পৃক্ত না, আয়ের সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি কর আরোপযোগ্য আয় করেছেন তিনি করদাতা। সহজে লিখবেন, লিখেন। যে ব্যক্তি কর আরোপযোগ্য, আমরা নামাজটা 5:30 পড়বো ইনশাল্লাহ, একসাথে শেষ করেই পড়বো, 5:30টার ভিতরেই শেষ করে দেবো। আমিও না তো নামাজ পড়বো, একসাথে নামাজটা পড়বো। ব্রেক হলে তখন আমাদের সমস্যা হবে। ওই সারা নামাজটা আমরা 5:30টায় পড়লেও না, আমাদের টাইম থাকে, সমস্যা নেই। তাহলে আমরা এখানে লিখি, করদাতা অর্থ কর আরোপযোগ্য বা করযোগ্য আয় করেছেন এমন ব্যক্তি। করযোগ্য আয় করেছে, যার আয়ের উপর কর হয়, এমন ব্যক্তির নাম হচ্ছে করদাতা। এক কথা যদি আসে, করদাতা কে, যদি 1 মার্কের প্রশ্ন আসে, এইটুকু লিখবেন। দেখেন, 1 মার্ক কিন্তু কোনো আপনার স্পেশালি পড়ার লাগবে না, আমরা এই শর্ট নোট পড়তেছি, এটার মধ্যে হয়ে যাচ্ছে। করদাতা মানে কি? যে ব্যক্তি করযোগ্য আয় করেছে তিনি হচ্ছেন করদাতা। আবার বলি, যে ব্যক্তি করযোগ্য আয় করেছে তিনি করদাতা। আপনি দুইবার বলেন, যে ব্যক্তি করযোগ্য আয় করেছে তিনি করদাতা। যে ব্যক্তি করযোগ্য আয় করেছে তিনি করদাতা। যে ব্যক্তি করযোগ্য আয় করেছে তিনি করদাতা। হয়ে গেল। এখন আসেন, এই করদাতার পাশে আরো অন্য ব্যক্তিগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। যে আয়কর আইনে কর পরিশোধকারী যে কোনো ব্যক্তি, তার কর হয় নাই কিন্তু দেখা যাচ্ছে উচ্চ কর হয়েছে, কর পরিশোধ তো করেছে, তিনিও করদাতা। তাহলে আয়কর আইনে 1 নম্বর হতো কর আরোপযোগ্য আয়কারী ব্যক্তি, যিনি অর্জন করেন। 2 নম্বর হচ্ছে কর পরিশোধকারী ব্যক্তি। 2 নম্বর পয়েন্ট কি? যে কর পরিশোধ করেছেন। আয়কর আইনে কর পরিশোধকারী ব্যক্তি, এভাবে মনে রাখেন, আয়কর আইনে কর পরিশোধকারী ব্যক্তি করদাতা। প্রথম হচ্ছে করযোগ্য উপার্জনকারী ব্যক্তি করদাতা। 1 নম্বর পয়েন্ট, করযোগ্য উপার্জনকারী ব্যক্তি করদাতা। 2 নম্বর, যিনি কর পরিশোধ করবেন তিনি তো অবশ্যই করদাতা হবেন, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর, যার আয়ের সাথে অন্যের আয় নির্ধারণযোগ্য হয়। যেমন ধরেন, আপনারা দুই ভাই একটা বাড়ির মালিক, একজনের যদি করযোগ্য আয় হয় ওই বাড়ির থেকে, আরেকজনের করযোগ্য আয় হবে। বাড়িতে ভাড়া পাচ্ছেন 8 লাখ টাকা, তাহলে একজনের যদি 4 লাখ টাকা হয় করযোগ্য আয়, অপরজনের করযোগ্য হবে, এটা বলছে। এক ব্যক্তির সহিত যদি অন্য ব্যক্তির আয় নির্ধারণযোগ্য হয়, তাহলে তিনি করদাতা। এক ব্যক্তির রিটার্ন সাবমিশন করছে আপনার এক ভাই, তাহলে আরেক ভাই রিটার্ন সাবমিশন বাধ্যতামূলক হয়ে যায়, তিনি করদাতা হবেন। তো এই বিষয়গুলো তো আপনি ক্লাস না করলে ভালো বুঝতে পারবেন না। তাহলে এক ব্যক্তির আয়ের সাথে যদি অন্য ব্যক্তির আয় নির্ধারণযোগ্য হয়, নির্ধারণ করতে হয়, কানেকশন থাকে, সে কি হয়ে যাবে? করদাতা হয়ে যাবে। এবং এই যে অপর ব্যক্তির প্রাপ্য পাওনা নির্ধারণের জন্য একই কথা, যে ধার নিছেন 20 লাখ টাকা, ওটার করার জন্য আপনার রিটার্ন ভেরিফাই করা দরকার, আপনি করদাতা। তাহলে এক ব্যক্তির সাথে আর এক ব্যক্তির দুইটা জায়গায় কানেকশন, আয়ের সাথে অথবা লেনদেনের সাথে, ঋণের সাথে। কোন জায়গায় দেখেন, পাওনা মানে ঋণ, আর হচ্ছে আয়। যদি এক ব্যক্তির সাথে আর এক ব্যক্তির আয় নির্ধারণ সম্পর্ক হয়, ওই ব্যক্তি করদাতা যার সাথে সম্পর্কিত।
যদি পাওনা নির্ধারণ সম্পর্কিত হয় তিনি করদাতা। প্রথম করদাতাকে, 1 নম্বর পয়েন্ট মনে আছে কিনা? করদাতা মানে করযোগ্য উপার্জনকারী ব্যক্তি। দ্বিতীয় হচ্ছে যিনি কর পরিশোধ করবেন তিনি করদাতা। যার আয়ের সাথে আরেকজনের আয় নির্ধারণযোগ্য হবে তিনি করদাতা। যার সাথে আরেকজনের পাওনা, বিনা পাওনা লেনদেন থাকবে তিনি করদাতা। যাকে মিনিমাম ট্যাক্স প্রদান করতে হয় এই আইনে, মানে যদি মনে করেন যে আপনার 3,000 টাকা 5,000 টাকা মিনিমাম ট্যাক্স পরিশোধ করতে হয়, তারপর আপনি কি করদাতা। যে রিটার্ন দাখিল করতে বাধ্য, ট্যাক্স হয় নাই, সেও করদাতা। রিটার্ন দাখিল করতে বাধ্য হলেই করদাতা। রিটার্ন দাখিলকারী ব্যক্তি বাধ্য না, নিজে স্বেচ্ছায় দাখিল করছে, তিনিও করদাতা। খেলাফি করদাতা মানে যে কর হয়েছে কিন্তু দেয় না। একজন হচ্ছে কর আরোপ হয় করদাতা, কর দেয় না, সেও কি করদাতা। তার নাম হচ্ছে খেলাফি। সেই করদাতার নাম কি? খেলাফি। কর হয়েছে দেয় নাই, খেলাফি করদাতা। আর হচ্ছে যার বিরুদ্ধে আয়কর আইনে কার্যধারা গ্রহণ করা যায়। আয়কর আইন যার উপর প্রযোজ্য হয়, যে ব্যক্তির আয়কর আইন মানতে বাধ্য তিনি করদাতা। আয়কর আইন সাধারণত আমাদের কিছু ক্ষেত্রে আছে যে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। ধরেন আপনি আপনার এক ভাইয়ের কাছ থেকে 50 লাখ টাকা ধার নিছেন। এখন ওই যে লেনদেন, একজনের হচ্ছে দেখা যাচ্ছে পাওনা আর একজনের হচ্ছে লোন। তাহলে ওই যে পাওনা যে আপনি আসেন, আপনি যে পাবেন, এই যে নির্ধারণ করার জন্য তার ফাইল দেখতে হয় যে সে আসলে 50 লাখ টাকা আপনাকে ধার দিছে কিনা। তাহলে ওই ব্যক্তিও কি হয়ে যাবে, করের আওতায় চলে আসবে। দুজনের সাথে কি আছে, কানেকশন আছে, দেনা পাওনা, লোনের গ্রহণের বিষয় আছে, দুইজনই করদাতা। তাহলে যদি আমরা আরেকটু ক্লিয়ার করি, করদাতা মানে কি। 1 নম্বর পয়েন্ট, আপনি 4-5টা পয়েন্ট লিখবেন। করদাতা মানে হচ্ছে কর আরোপযোগ্য অর্থ উপার্জনকারী ব্যক্তি, করযোগ্য আয় করেন এমন ব্যক্তি। করদাতা অর্থ হচ্ছে যিনি কর পরিশোধ করেন এমন ব্যক্তি। করদাতা অর্থ হচ্ছে যার আয়ের সাথে অন্য ব্যক্তির আয় নির্ধারণ করা প্রয়োজন হয় তিনি। যার পাওনার সাথে অন্য ব্যক্তির দেনা নির্ধারণ করা প্রয়োজন হয় তিনি। যিনি রিটার্ন দাখিল করতে বাধ্য তিনি। যিনি রিটার্ন দাখিল করবেন তিনি করদাতা। ঠিক আছে, যিনি রিটার্ন দাখিল করতে বাধ্য তিনিও করদাতা, যিনি স্বেচ্ছায় রিটার্ন দেবেন তিনি করদাতা। যার বিরুদ্ধে আয়কর আইনে ব্যবস্থা নেওয়া যায় তিনি করদাতা। যিনি কর প্রদান করেন না, কর আরোপ হয়েছে কিন্তু কর এখনো প্রদান করেন নাই, তাকে বলা হবে খেলাফি করদাতা, তিনিও করদাতা। তাহলে এখানে কিন্তু আমাদের 7টা পয়েন্ট আছে, এখান থেকে 4-5টা পয়েন্ট মনে রাখলেই হবে। হ্যাঁ, রিটার্ন দাখিল করতে যিনি বাধ্য, একজন লয়ার বাধ্য, তিনি করদাতা। হ্যাঁ, সহজ কথা, কিন্তু এখানে বলা নাই ঋণ থাকলে করদাতা। রিটার্ন দাখিল করলে করদাতা, রিটার্ন দাখিল করতে বাধ্য হলে করদাতা, স্বেচ্ছায় রিটার্ন দাখিল করলে করদাতা, ট্যাক্স না দিলে করদাতা, সবাইকে করদাতা বলা হবে। ঠিক আছে, সবার ডেজিগনেশন কি? করদাতা। রিটার্ন দিবেন, ট্যাক্স না দিলেও করদাতা, রিটার্ন দিলে করদাতা, ট্যাক্স দিলেও করদাতা। তাহলে আমাদের এখানে আমাদের 6টা প্রশ্ন হয়ে গেল। এবার আছে 7 নম্বর, কর রেয়াত। কর রেয়াত বড় প্রশ্নের সাথে আমরা পড়বো, এই জন্য এখানে পড়ার দরকার নাই। কর রেয়াতটা মানে কি আমি বলে দিই। কর রেয়াত মানে কর অব্যাহতি, কর ছাড়। ঠিক আছে, এটা আমাদের এই ব্রড প্রশ্নের সাথে আছে, তাহলে এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিই। এই 7 নম্বরটা এখান থেকে আমরা বাদ দিয়ে দিই, কারণ এটা ব্রড প্রশ্নের সাথে আমরা পড়বো। এবার আসেন 8 নম্বর, কর দিবস, ট্যাক্স ডে। কর দিবস হচ্ছে আমাদের 30শে নভেম্বর। ঠিক আছে, কর দিবস, ট্যাক্স ডে। এটা আমাদের ব্রড প্রস্তের সাথে আছে, এখানে আনা হয় নাই। তারপর ব্রড প্রস্তে আমরা একটু দেখে নিই তাহলে। এটা আপনি একটু জায়গায় রাখেন, ব্রড প্রস্তের সাথে এই যে কর দিবসটা আছে, আয়কর রিটার্নের সাথে আছে। তারপর আমরা এখান থেকে দেখে নিই। এই দেখেন, রিটার্ন দাখিলের সময়সীমা মানে কর দিবস। এটা আমরা কয় নম্বর পৃষ্ঠা, আপনি শিটে চলে যান। এটা হচ্ছে
আমাদের 20 নম্বর পৃষ্ঠা, এখানে দেখেন। 20 নম্বর পৃষ্ঠায় কর দিবস সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে যাবেন। কর দিবস মানে কি? কর দিবস হচ্ছে করদাতার রিটার্ন দাখিলের শেষ দিন। দিবস মানে কি? ডে। অর্থাৎ আমাদের শেষ দিন রিটার্ন দাখিলের সেই দিনকে বলা হয় কর দিবস। তাহলে রিটার্ন দাখিলের সর্বশেষ দিন কর দিবস। যদি এক কথায় প্রশ্ন আসে যে কর দিবস কি, তাহলে আমরা লিখবো রিটার্ন দাখিলের শেষ দিন। কর দিবস কি? শীট আপনাদের গ্রুপে দেওয়া আছে, প্লিজ একটু দেখেন। সম্পূর্ণ শীটটা গ্রুপে দেওয়া আছে। কর দিবস কি? রিটার্ন দাখিলের শেষ দিন, 20 নম্বর পৃষ্ঠা। কর দিবস কি? রিটার্ন দাখিলের শেষ দিন। অর্থাৎ যে দিনে রিটার্ন দিলে আপনাকে কোনো অতিরিক্ত জরিমানা কিছু পরিশোধ করতে হয় না, ওইটা হচ্ছে কর দিবস। যদি কর দিবসের পরে আপনি রিটার্ন দেন তাহলে কিন্তু জরিমানা দিতে হবে। তাহলে এটা হচ্ছে ব্যক্তির জন্য। দেখেন, স্বাভাবিক ব্যক্তির জন্য কর দিবস হচ্ছে প্রতি বছরের 30শে নভেম্বর। তাহলে স্বাভাবিক ব্যক্তির জন্য কর দিবস কত তারিখ? প্রতি বছরের 30 নভেম্বর। মুখস্থ করেন, এটা কিন্তু শর্ট নোটও আসে। কর দিবস মানে কি? রিটার্ন দাখিলের শেষ দিন। আবার বলেন, আপনি নিজে রিপিট করেন। কর দিবস অর্থ রিটার্ন দাখিলের শেষ দিন। কর দিবস কোন তারিখ? কর দিবস হচ্ছে 30 নভেম্বর। অর্থাৎ একজন ব্যক্তি করদাতা তিনি 30 নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে বাধ্য থাকবেন। কিন্তু একটা ঘটনা আছে, যে ব্যক্তি ইতিপূর্বে রিটার্ন সাবমিশন করেন নাই, এটাই দেখেন, এটা এক্সেপশনটা লিখবেন। যে ব্যক্তি ইতিপূর্বে কখনোই রিটার্ন সাবমিশন করেন নাই, তার ক্ষেত্রে কর দিবস 30 জুন, এক্সেপশন। সে ব্যক্তি 30 নভেম্বর না দিয়ে ওই কর বর্ষের লাস্ট, যে কর বর্ষের লাস্ট ডে মানে অ্যাসেসমেন্ট ডেটের শেষ দিন পর্যন্ত, 30 জুন পর্যন্ত সময় পাবেন। কারণ তিনি হচ্ছেন ফার্স্ট রিটার্ন সাবমিশন করছেন। ধরা যাক তিনি মাঝখানে টিন করেছেন, জানুয়ারিতে টিন করেছেন, তখন তার জন্য কিন্তু ওই 30 নভেম্বর কঠিন হয়ে যায়। তার জন্য 30শে জুন রাখা হয়েছে। তাহলে এক্সেপশন কেস কি? যিনি ইতিপূর্বে কখনোই রিটার্ন দাখিল করেন নাই। পয়েন্টটা মনে রাখেন, যিনি রিটার্ন দাখিল করেন নাই, ইতিপূর্বে কখনোই করেন নাই, কোনো সময় রিটার্ন দাখিল করেন নাই, তার জন্য কর দিবস 30 জুন। স্বাভাবিক সকলের জন্য কর দিবস কত তারিখ বলেন? 30 নভেম্বর। সকল স্বাভাবিক ব্যক্তির জন্য কর দিবস 30 নভেম্বর। আর যে ব্যক্তি কখনোই রিটার্ন দেয় নাই তার জন্য 30 জুন। যে ব্যক্তি কখনোই রিটার্ন দেয় নাই তার জন্য কর দিবস 30 জুন। ওকে, তাহলে আমাদের কর দিবস হয়ে গেল। সিরিয়ালের 1 থেকে 8 পর্যন্ত রেয়াতটা, এই যে কর রেয়াতকে এখানে আপনি দেখবেন। কর রেয়াত মানে হচ্ছে কর ছাড়, কর অব্যাহতি। এটা আমরা পড়ে দিই, 7 নম্বরটা এখান থেকে দেখাই দিই। এটা এটা আছে আপনাদের হচ্ছে পৃষ্ঠা নাম্বার 17। কর দিবস হচ্ছে সরি, কর রেয়াত, রিবেট। কর রিবেট মানে কি? কর ছাড়। এই বছর কর দিবসটা আমাদের এক্সটেনশন করছিল, বাড়াইছিল। ওটা সমস্যা নেই, ওটা আমাদের এক্সেপশন লেখা লাগবে না। স্বাভাবিক কর দিবস হচ্ছে 30 নভেম্বর। এবছরে আমাদের 2 টার্মে কর দিবস বাড়িয়েছে। কোম্পানির কর দিবস সপ্তম মাসের 15তম দিন, জানুয়ারির 15 তারিখ। কোম্পানির ক্ষেত্রে কর দিবস জানুয়ারি 15 তারিখ। এটা যদি কোম্পানির প্রশ্ন, আমাদের সাধারণত আইটিপিতে আসে না, যেহেতু প্রশ্ন করলেন। কোম্পানির কর দিবস হচ্ছে জানুয়ারির 15 তারিখ। আয়কর রেয়াত কি? দেখেন, আয়কর রেয়াত মানে, আবার মনে রাখেন, রেয়াত মানে হচ্ছে কর ছাড় বা অব্যাহতি। সহজে মনে রাখবেন, আয়কর রেয়াত মানে হচ্ছে কর ছাড় বা অব্যাহতি। রেয়াত মানে কর ছাড় বা অব্যাহতি। এই যে মাহফুজুর রহমান, আপনি এখানে মার্ক করেন না প্লিজ। আয়কর রেয়াত মানে হচ্ছে কর ছাড় বা কর অব্যাহতি। অর্থাৎ আমাদের যখন মোট কর হয় সেখান থেকে যদি কোনো প্রকার ছাড় পাই, তার নাম হচ্ছে আয়কর রেয়াত। সরকার দান এবং বিনিয়োগ, বিনিয়োগ এবং দান, এই দুইটি ক্ষেত্রে কর রেয়াত দিয়ে থাকেন। তো কয়টি ক্ষেত্রে রেয়াত পাওয়া যায়? দুইটি ক্ষেত্রে। নির্দিষ্ট খাতে দান করলে রেয়াত পাওয়া যায়, নির্দিষ্ট খাতে বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়। এই ব্রড প্রস্থের একটা পার্ট কিন্তু হয়ে যাচ্ছে, শর্ট প্রস্থ হচ্ছে ব্রড প্রস্থ হয়ে যাচ্ছে। কর রেয়াত কি? আবার বলি, কর রেয়াত মানে হচ্ছে
এক ধরনের কর ছাড় বা অব্যাহতি। এক কথা আসতে পারে কর রেয়াত কি, তাহলে লিখবেন কর ছাড় বা কর অব্যাহতি। 2 মার্কের আসলে একটু ব্রড লিখবেন যে কোনো করদাতার মোট আয়করের বিপরীতে যদি আমরা কোনো ছাড় পাই বা অব্যাহতি পাই, এটার নাম হচ্ছে কর রেয়াত। সরকার নির্দিষ্ট খাতে বিনিয়োগ করলে এবং দান করলে আয়কর থেকে রেয়াত দিয়ে থাকে। শেষ। 2 মার্কের উত্তর শেষ। তাহলে আমাদের প্রশ্ন হয়ে গেল 8টা। কর রেয়াত করলাম। কোম্পানির কর দিবস জানুয়ারির 15 তারিখ। ঠিক আছে, জানুয়ারি 15 তারিখ। কোম্পানির ক্ষেত্রে কিন্তু কর দিবস এই শব্দটা প্রযোজ্য না, কারণ কোম্পানির ক্ষেত্রে এটা বলে না। শুধু কর দিবসটা ব্যক্তির ক্ষেত্রে আনা হয়েছে, এটা মনে রাখবেন। এই জন্য যদি কোনো প্রশ্ন আসে কর দিবস কত তারিখ, আপনি অবশ্যই লিখবেন 30শে নভেম্বর। 30 নভেম্বর। তাহলে আমাদের সাজেশনের কয়টা প্রশ্ন হলো? 8টা। 1 থেকে 8 পর্যন্ত হয়ে গেছে। 10 নম্বর, ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ কারা হবেন? অর্থাৎ আপনার করদাতার পক্ষে কে প্রতিনিধিত্ব করতে পারবেন, তিনি হচ্ছেন ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি। এটা কিন্তু আমাদের ব্রড প্রশ্নের সাথে আছে, তারপরে শর্ট প্রশ্নেও আমরা এটা করব। এটা ব্রড প্রশ্নের সাথে আমাদের আছে। আয়কর আইনজীবী যেখানে বলা আছে সেখানটায় আমি চলে যাচ্ছি, যে কোন জায়গা আছে আমাদের দেখেন। এই পেজ নাম্বার মার্ক করে করে আমাদের পড়তে হবে, ঠিক আছে? এই সবগুলোই প্রশ্নের অ্যান্সার আমাদের এই শিটে আছে। যেগুলো রিপিট হয়েছে ওইগুলো আমি রিপিট করি নাই, মানে এক জায়গায় দিয়েছি। এই জন্য আপনাদের একটু 2 একটা প্রশ্ন আমাদের একটু ভিতরে যেতে হবে, ঠিক আছে? আমি পেজ নাম্বার বলে দিব, এই পেজ নাম্বারে যেই করবেন। আর এবারে যে যে 8টা পড়েছি, এটা কি সবাই বুঝতে পারতেছেন? কোনো সমস্যা থাকলে সাথে সাথে বলবেন, যে কোনোটা বুঝতে না পারলে আপনি সাথে সাথে আনসার দিবেন যে স্যার এটা বুঝতে পারেনি। ওকে, দেখেন ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি কারা। এটা হচ্ছে মূলত আপনারা 327 নম্বর সেকশন। এটা ব্রড প্রশ্ন আকারেও আসতে পারে, শর্ট প্রশ্ন আসতে পারে। আমরা শর্টটা এখন পড়ছি, পরে ব্রডটা পড়ে নিব, একসাথে দুটো হয়ে যাবে। ঠিক আছে, এটা কত নম্বর পৃষ্ঠা? সবাই চলে যান একটু। 36 নম্বর পৃষ্ঠা, 36। ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মানে একজন করদাতার পক্ষে যিনি রিটার্ন সাবমিশন করতে পারবেন, রিটার্নের সিগনেচার করতে পারবেন, হিয়ারিং এ অংশগ্রহণ করতে পারবেন, তিনি হচ্ছেন ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, লিগাল রিপ্রেজেন্টেটিভ। এটা কে হবে? 1 নম্বর কথা হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হবেন তার আত্মীয় স্বজন। 1 নম্বর দেখেন, তার আত্মীয়, অর্থাৎ পিতা মাতা, স্বামী স্ত্রী পুত্র কন্যা ভাই বোন। 1 নম্বর কে হবেন? একদম ব্লাড রিলেটেড যারা আছেন, পিতা মাতা স্বামী স্ত্রী পুত্র কন্যা ভাই বোন। কয়জন হলো? 4টা পেয়ার। পিতা মাতা একটা পেয়ার, স্বামী স্ত্রী পুত্র কন্যা ভাই বোন। এই 8জন ব্যক্তি হচ্ছেন তার প্রতিনিধি হতে পারবেন। কোনো পারমিশন লাগবে না, শুধু তিনি অথরাইজ করলেই হবে। কয়জন? 8জন। এরপরে তার যদি কোনো একদম পিএ থাকে, পিএস থাকে, পূর্ণকালীন কর্মচারী থাকে, যে সবকিছু সে দেখাশোনা করে, সেও পাওয়ার নিতে পারবেন। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে কর আইনজীবী। এই 3জন ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি হচ্ছে এই 3জন। কর আইনজীবী কারা, এটার সঙ্গে আবার পরে আছে। তাহলে ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি কয়জন? 3জন। এই এতটুকু লিখলে 2 মার্ক পাবে। ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি হচ্ছে 3জন। ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মানে কি? যে কর্তার পক্ষে যিনি সকল কিছু ক্ষমতা তার কাছে থাকে, তার কাছে দিতে পারেন, সে হোল্ড করে সকল ক্ষমতা। সকল ক্ষমতা মানে কি এখানে বলা আছে, সে অ্যাপিলি হিয়ারিং এ যেতে পারবে, সকল কিছু হাজির করতে পারবে, সব জায়গায় তিনি পাওয়ার হোল্ড করতে পারবেন, তার একদম রিপ্রেজেন্টেটিভ হিসাবে। কে কে? তার আত্মীয় স্বজন। 4জনের করে আমরা যদি 8জন বলি, পিতা মাতা স্বামী স্ত্রী পুত্র কন্যা ভাই বোন। পড়েন একবার, পিতা মাতা স্বামী স্ত্রী পুত্র কন্যা ভাই বোন ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির 1 নম্বর ক্যাটাগরি।
2 নম্বরে তার পূর্ণকালীন নিয়মিত কর্মচারী, যা সবকিছু দেখাশোনা করে, ম্যানেজার বলতে পারেন, পিএস বলতে পারেন, সবকিছু দেখাশোনা করে। মনে রাখবেন, ম্যানেজার শব্দ দিয়ে মনে রাখতে পারেন যে তার তার যে ম্যানেজার থাকে, পার্সোনাল সেক্রেটারি থাকে, পিএস বা ম্যানেজার, এই শব্দ দিয়ে মনে রাখেন। প্রথম মনে রাখবেন তার একদম নিকট আত্মীয়, দ্বিতীয় তার ম্যানেজার, তৃতীয় হচ্ছে একজন কর আইনজীবী। কর আইনজীবীকে সে অ্যাপয়েন্ট করতে পারে। কারা কর আইনজীবী, এটা হচ্ছে ব্রড প্রশ্ন। এই এতটুকু হচ্ছে আমাদের শর্ট প্রশ্ন। ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কে বা কারা, তাদের পরিচয় পেয়ে গেলাম। এতটুকু বোঝা গেছে, আমাদের 9টা প্রশ্ন কিন্তু হয়ে গেল। কর রেয়াতটা হচ্ছে কর ছাড় অব্যাহতি। আবার একটু আপনি মনে করেন, কর রেয়াত মানে হচ্ছে কর ছাড় বা কর অব্যাহতি। আপনার যে আয়কর আসবে, মোট কর আসবে, সেখান থেকে গভর্নমেন্ট যদি আপনাকে কোনো ছাড় দেয়, ডিসকাউন্ট দেয়, ইংরেজিতে একটা শব্দ মনে রাখেন, হ্যাঁ সিগনেচারও করতে পারবেন, ডিসকাউন্ট। কর রেয়াত মানে রিবেট মানে ডিসকাউন্ট। কর রেয়াত মানে কি? ডিসকাউন্ট। ডিসকাউন্ট দেয় না, যে আপনার শু কিনলে 20% ডিসকাউন্ট, তাহলে আপনার মোট কর থেকে যদি আপনাকে কোনো ডিসকাউন্ট দেওয়া হয়, কোনো ছাড় দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের কর রেয়াত। কোন কোন ক্ষেত্রে কর রেয়াত দেয়? নির্দিষ্ট ক্ষেত্রে, দানের ক্ষেত্রে দেয়, আর হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে কর রেয়াত দেয়। এটাও মনে রাখবেন, দুইটা ক্ষেত্রে কর রেয়াত হয়, বিনিয়োগ এবং দান। তাহলে আমাদের 9টা প্রশ্ন শেষ। এই সেশনে কিন্তু আমরা টোটাল 12টা প্রশ্ন পড়বো, তারপরে একটু রিভিউ দেব। প্রতিনিধিরাও সিগনেচার করতে পারবেন, কোনো অসুবিধা নাই, যদি তার পাওয়ার থাকে, কোনো অসুবিধা নেই, পারবেন। অথরাইজ করলে, যদি পাওয়ার দেয়, তাহলে সিগনেচার করার পাওয়ার তিনি পাবেন, সমস্যা নাই। তাহলে আমাদের 9টা প্রশ্ন হয়ে গেল আমাদের এখানে। গত কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে এরকম, যে আমি অ্যাপিলে করদাতার সিগনেচার নিয়েছি, স্যার বলছে যে আপনি সিগনেচার করতে পারেন, করদাতার কেন নিলেন? তা এরকম ভাবে আমাদের অনেক সময় এটা বলে, যে আপনি অ্যাডভোকেট নিজেই সিগনেচার করতে পারবেন গ্রাউন্ডসে, সব সব জায়গায়। তাহলে এখানে ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি পর্যন্ত আমাদের হলো 9টা। 10 নম্বর দেখেন, খিলাফি করদাতা। ঠিক আছে, 10 নম্বর পয়েন্ট আমাদের, আমরা 12টা পড়বো এখন। 10 নম্বর হচ্ছে খিলাফি করদাতা। খিলাফি মানে কি? যিনি কর প্রদান করেন নাই। এই যে, এটা হচ্ছে 10 নম্বর আমাদের। খিলাফি করদাতা মানে হচ্ছে যিনি আয়কর আইন অনুযায়ী কর পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন, খেলাফ করেছেন। খেলাফ মানে ব্যর্থ হয়েছেন, কর পরিশোধ করেন নাই। ঠিক আছে। আর হচ্ছে আয়কর আইন তাকে খিলাফি করদাতা হিসেবে ঘোষণা করেছে। কোনো ব্যক্তি যিনি আয়কর আইন অনুযায়ী খিলাফি করদাতা হিসেবে গণ্য হয়েছেন ইতিপূর্বে, তিনি খিলাফি করদাতা। অথবা যিনি, দুই ধরনের হয়, যে আয়কর কর্তৃপক্ষ থেকে ডিক্লেয়ার করলো যে এই ব্যক্তি রিটার্ন দেয় নাই, কিছু খিলাফি করদাতা। আর যিনি কর পরিশোধে ব্যর্থ হয়েছেন, তাকেও বলা হয় খিলাফি করদাতা, আয়কর কর্তৃপক্ষ বলুক বা না বলুক। তাহলে দুইটা শব্দ মনে রাখবেন। যে ব্যক্তি আইন অনুযায়ী কর পরিশোধে ব্যর্থ, তার নাম হচ্ছে খেলাফি করদাতা। আর যে ব্যক্তি আয়কর আইন অনুযায়ী খিলাফি করদাতা হিসেবে বিবেচিত হয়েছেন, একজন হচ্ছে ইতিপূর্বে হয়েছেন, আয়কর কর্তৃপক্ষ তাকে খিলাফি করদাতা ডিক্লেয়ার করেছেন, অথবা আপনি বলতে পারেন কর পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। তাহলে সহজে মনে, খেলাফি কর্তা অর্থ হচ্ছে কর পরিশোধে ব্যক্তি, ব্যর্থ ব্যক্তি। খেলাফি কর্তা মানে কি? কর পরিশোধ, কর পরিশোধ করতে ব্যর্থ ব্যক্তি, যিনি গভর্নমেন্টে কর দিতে পারেন নাই, তার ডেজিগনেশন হচ্ছে খেলাফি করদাতা। গভর্নমেন্টের কর হয়েছে কিন্তু তিনি করটা দিতে ব্যর্থ হয়েছে, তার ডেজিগনেশন কি? খেলাফি করদাতা। আবার বলি, খেলাফি করদাতা মনে রাখবেন, খেলাফি মানে ব্যর্থ, ব্যর্থ হয়েছে, খেলাফ করা, ব্যর্থ হওয়া, না দেওয়া। তাহলে যিনি আইন অনুযায়ী কর পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন, তাকে খিলাফি করদাতা বলা হবে। অথবা আয়কর আইন যাকে খিলাফি করদাতা হিসাবে গণ্য করেন, তিনিও খিলাফি করতে হবে। কিন্তু অন্য কোনো কারণে, যে কর পরিশোধে ব্যর্থ হন নাই কিন্তু রিটার্ন দানে ব্যর্থ হয়েছেন, খিলাফি করদাতা আয়কর আইন বলতে পারবে। তাহলে আইন অনুযায়ী খিলাফি করদাতা হতে পারেন, অথবা কর পরিশোধে ব্যর্থ হলেও তিনি খিলাফি করদাতা হয়ে যাবেন। তাহলে আমাদের 10 নম্বর শর্ট নোট হয়ে গেল, খেলাফি করদাতা। এটা মনে হয় সহজে বুঝতে পারছেন, দুইটা পয়েন্ট। একটা হচ্ছে কর পরিশোধে ব্যর্থ, দুইটা পয়েন্ট। আর একটা হচ্ছে কি বলছি, যে তাকে খেলাফি করদাতা হিসেবে গণ্য করা হয়েছে।
দেখেন, বার্ষিক মূল্য এবং বাজার মূল্য এই দুইটা আমাদের আসে, এই 12টা দিয়ে আজকে শেষ করব, মানে প্রথম সেশন শেষ করব। আর দ্বিতীয় সেশনে যে আমাদের টাইম দেওয়া আছে রাত 8:30 থেকে 10টা, তখন আপনারা এই যে এই 12 নম্বর পর্যন্ত হয়ে যাওয়ার পরে সেশন শেষ, এরপরে এই 8:30টার মধ্যে এই 12টা শেষ করবেন। আমি 8:30টায় ঢুকেই 10 মিনিট আগে ঢুকবো, যদি কোনো প্রবলেম থাকে সলভ করবো, সলভ করার পরে এরপরে বাকিগুলো শেষ করব। কারণ আজকে আপনাকে এই 10 মার্ক কনফার্ম হতেই হবে, এটা নেক্সট দিনের জন্য রাখার কোনো চান্সেস আমাদের প্ল্যান অনুযায়ী। নেক্সট দিন আমরা নেক্সট টপিকটা পড়বো, আজকে এটা শেষ করেই নেক্সট টপিক শুরু হওয়ার আগে এটাকে আপনার মাস্ট বিশেষ করতে হবে। তাহলে এক একটা বিষয় আমরা পড়লাম যে বাজার মূল্য আর বার্ষিক মূল্য, এটা দুইটা একটু কাছাকাছি। বার্ষিক মূল্য হচ্ছে বাড়ি ভাড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা বার্ষিক মূল্য। 11 নম্বর আমাদের শর্ট নোট, বার্ষিক মূল্য। এখানে দুটি শব্দ, বার্ষিক মূল্য মানে কি এটা মনে রাখবেন, বাড়ি ভাড়ার ক্ষেত্রে। বার্ষিক মূল্য কিসের সাথে সম্পৃক্ত? বাড়ি ভাড়ার সাথে সম্পৃক্ত, অন্য কিছুর সাথে না। বার্ষিক মূল্য বাড়ি ভাড়ার সাথে সম্পৃক্ত, প্রথম কথা মনে রাখেন। বার্ষিক মূল্য কিসের সাথে সম্পৃক্ত? আপনাদের গ্রুপে দেওয়া আছে শীটগুলো, সবগুলো গ্রুপে দেওয়া আছে, তারপরে বারবার প্রশ্ন করতেছেন একই প্রশ্ন, সব গ্রুপে অলরেডি দেওয়া আছে। এরপরও আমি ক্লাসের পরে আবারও শেয়ার করবো, কারণ অনেকে দুই একজন পরে জয়েন হতে পারেন, তারা না দেখলে আমি আবার শেয়ার করবো। পেজ নম্বর 14, এখানে উপরে পেজ নাম্বার লেখা থাকে, দেখেন 14। বার্ষিক মূল্য মানে হচ্ছে, প্রথম কথা, এটা বাড়ি ভাড়ার সাথে প্রযোজ্য, এটার সম্পর্ক হচ্ছে হাউস রেন্টের সাথে। এটা মনে রাখলে আপনার প্রশ্নের উত্তরটা সহজ হয়ে যাবে। বার্ষিক মূল্য কার সাথে সম্পৃক্ত? বাড়ি ভাড়ার সাথে, হাউস রেন্টের সাথে। বার্ষিক মূল্য সম্পৃক্ত কার সাথে? রিপিট করেন, হাউস রেন্টের সাথে বার্ষিক মূল্যের সম্পর্ক। এটা হচ্ছে, একটা হচ্ছে বছরান্তে 1 বছরের যুক্তিসঙ্গত ভাড়া, আর হচ্ছে বার্ষিক ভাড়া যেটা আপনি উল্লেখ করেছেন। এই দুটোর মধ্যে যা অধিক এটা বার্ষিক ভাড়া বা বার্ষিক মূল্য। তাহলে একটা ভালো করে বুঝেন যে, আপনি ধরেন 10,000 টাকা ভাড়া উল্লেখ করেছেন, মানে ভাড়ার পরিমাণ। আপনি মাসিক ভাড়া উল্লেখ করেছেন 10,000, মানে 12 মাসে 1,20,000। আর আসলে প্রকৃত পক্ষে এভারেজ ওই এলাকার ভাড়া হয় বার্ষিক ভাড়া, মাসিক ভাড়া 20,000। তাহলে ওখানে 2,20,000, তাহলে কোনটা অধিক? আপনার প্রদর্শিত ভাড়া অধিক নাকি যুক্তিসঙ্গত ভাড়া অধিক? যেটা অধিক এটা হচ্ছে বার্ষিক মূল্য। কারণ ট্যাক্স অফিস কখনো কম ভাড়া কাউন্ট করে না, ভাড়া যত বেশি হবে ট্যাক্স তত বেশি হবে। সেক্ষেত্রে তারা, আপনি যদি যুক্তিসঙ্গত থেকে কম ভাড়া দাবি করেন, তারা এটা মানবে না। তাহলে এক এক নম্বর বলেন, যে ক্ষেত্রে বার্ষিক ভাড়া হবে বছরান্তে যুক্তিসঙ্গত ভাড়া, অথবা করদাতার প্রদর্শিত ভাড়া, এই দুটার মধ্যে যাহা অধিক তাইকে বলা হবে বার্ষিক মূল্য বা বার্ষিক ভাড়া। বার্ষিক মূল্যকে আবার বলি, বছরান্তে যুক্তিসঙ্গত ভাড়া, বছরান্তে যুক্তিসঙ্গত ভাড়া এবং করদাতার পরিশোধিত বা প্রাপ্ত ভাড়া, করদাতার প্রাপ্ত ভাড়া অথবা যুক্তিসঙ্গত ভাড়া, এই দুটার মধ্যে যে অ্যামাউন্টটি, যে ফিগারটি অধিক, এটা হচ্ছে বার্ষিক মূল্য বা বার্ষিক ভাড়া। আবারও বলি, বছর শেষে যুক্তিসঙ্গত ভাড়া, বছর শেষে যুক্তিসঙ্গত ভাড়া, বছর শেষে যুক্তিসঙ্গত ভাড়া এবং করদাতার প্রাপ্ত ভাড়া। দুইটা শব্দ মনে রাখবেন, যুক্তিসঙ্গত ভাড়া, প্রাপ্ত ভাড়া। এই দুইটার মধ্যে যেটা অধিক এটা হচ্ছে বার্ষিক মূল্য বা বার্ষিক ভাড়া। হয়েছে সবার? বার্ষিক মূল্য কার সাথে সম্পর্কিত? রিলেট করে বাড়ি ভাড়ার সাথে, এটা মনে রাখলে বাকিটা পারবেন। যুক্তিসঙ্গত ভাড়া আর প্রাপ্ত ভাড়া, যাহা অধিক তাহা বার্ষিক মূল্য। তাহলে আমাদের প্রশ্ন 11টা হয়ে গেল। লাস্ট, আজকের সেশনের লাস্ট প্রশ্ন। দেখেন, এই যে 1.5 ঘন্টা আমি যে প্ল্যানিং করছি, এটা যে পড়া সম্ভব আজকে দিলে বুঝতে পারো, যেভাবে যদি আপনি প্রিপারেশন আপনার 100%। বাজার মূল্য, বাজার মূল্য হচ্ছে কৃষি পণ্যের সাথে সম্পৃক্ত। আরেকটা পয়েন্ট মনে রাখেন, বাজার মূল্য কৃষির সাথে, কৃষি পণ্য, বাজার মূল্য হচ্ছে কৃষি পণ্যের সাথে সম্পৃক্ত, এটা মনে রাখেন। তাহলে আমি জিনিসটি দেখাই।
বার্ষিক মূল্য, বাজার মূল্য মনে হয় এখানে লেখা নেই, এটা খুব গুরুত্বপূর্ণ না, তারপর এটা আমরা পড়বো। এটা আপনি একটু লিখে রাখেন। এটা আমাদের অ্যান্সারটা দিই না, কারণ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, মোটামুটি গুরুত্বপূর্ণ। বাজার মূল্য কৃষি পণ্যের সাথে সম্পৃক্ত। কৃষি পণ্যের 12 মাসের গড় মূল্য বাজার মূল্য। কৃষি পণ্যের 12 মাসের, এটা একটু লিখেন, সবাই একটু নোট রাখেন। বার্ষিক মূল্যের উত্তরটা এখানে নাই। এটা কৃষি পণ্যের, কৃষি পণ্যের সাথে সম্পৃক্ত। যেমন বার্ষিক মূল্য বললাম ভাড়ার সাথে, আর বাজার মূল্য হচ্ছে কৃষি পণ্যের, কৃষি পণ্যের সাথে সম্পৃক্ত। বাজার মূল্য কৃষি পণ্যের সাথে সম্পৃক্ত। কৃষি পণ্যের 12 মাসের গড় মূল্য হচ্ছে বাজার মূল্য। যেমন কৃষি পণ্যের দাম তো সবসময় ফিক্স থাকে না, কোনো সময় কম হয়, কোনো সময় বেশি হয়। তাই এটা যে কম বেশি হচ্ছে, ঠিক আছে, এই যে কম বেশি হচ্ছে, আহ, এটার অ্যাভারেজ যে মূল্যটা, 12 মাসের যে মূল্যটা, এটাকে বলা হয় বাজার মূল্য। তাহলে আমরা 1 থেকে 12 পর্যন্ত এই 12টা আমরা আলোচনা করলাম। এখন আমি আশা করছি যে 12টা হয়েছে, তারপরে কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে আমরা 5 মিনিটে এটা শেষ করব। এখন আপনাদের কাজ কি? আমাদের প্রথম দিন প্ল্যানিং কিন্তু আমি শেয়ার করেছি, আপনাদের কাজ হচ্ছে এই 12টা প্রশ্ন দেখেন, প্ল্যানিংটা আমরা যেভাবে করেছিলাম, এই যে যে 12টা প্রশ্ন আমরা পড়িয়েছি 1 থেকে 12 পর্যন্ত, আমাদের শর্ট যে সাজেশন, আমরা টোটাল 24টার মতো প্রশ্ন এখানে পড়বো। কৃষি পণ্যের বিক্রয় মূল্য, কৃষি পণ্যের বিক্রয় মূল্যের সাথে বাজার মূল্যের সম্পর্ক। বাজার মূল্য মানে কি? কৃষি পণ্যের বিক্রি মূল্য। 12 মাসের কৃষি পণ্যের বিক্রি মূল্যের গড় মূল্য হচ্ছে বাজার মূল্য। ধরেন জানুয়ারিতে ধানের দাম 800 টাকা, পরবর্তী 900 টাকা, এরকম ভাবে আমাদের আহ বিভিন্ন সময় বিভিন্ন দাম হয়। তা বাজার মূল্য নির্ধারণ করা হয় এভারেজ মূল্যটা, গড় মূল্যটা। আমার শীটটি এমন ভাবে সাজানো, এর বাহিরে আসলে আসার কোনো সিস্টেম নাই, মানে টপিকই নাই। মূল পয়েন্টগুলো, গুরুত্বপূর্ণ সব বিষয় চলে আসছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তা আজকের প্ল্যানিংটা আমাদের যেটা ছিল দেখেন, আমাদের প্রথম সেশন ছিল। প্রথম সেশনে আমরা আহ, যেটা চিন্তা করেছিলাম, আমরা প্রথম সেশনটা আমাদের এখন শেষ হলো আজকের বিকাল 4টা থেকে 5:30টার এই পয়েন্টটায় আমরা আছি। এটা শেষ হচ্ছে, এখানে আমাদের 12টা প্রশ্ন পড়ার কথা এখানে লেখা আছে দেখেন। প্রথম এই সেশনে 12টা, এরপরে দ্বিতীয় সেশনে 12টা, দ্বিতীয় সেশন আমাদের রাত 8:30টায় শুরু হবে। তাহলে এই 8:30টার আগে যে 12টা প্রশ্ন আমি পড়িয়েছি, এখন তো আপনাদের যদি কোশ্চেন থেকে এটা সলভ করবো, 8:30টার আগে এই 12টাকে আবার আপনি রিভাইজ করবেন। 1.5 ঘন্টা সময় 8:30টার আগে আপনি বের করবেন, যে কোনো মূল্যে হোক। আপনার শত ব্যস্ততার মাঝেও আপনাকে এটা কাভার করতে হবে, রিভাইজ করে এটা কমপ্লিট করবেন। 8:30টায় আমি এসে এটাকে আপনাদের কাছে হয়তো 10 মিনিটে আমি জিজ্ঞেস করবো যে এটা কমপ্লিট হয়েছে কিনা, বা কারো কোনো প্রবলেম আছে কিনা। নেক্সট আরো 10 মিনিট টাইম দেবো। তারপরে আমরা 8টা 30-এ ক্লাস শুরু হবে, এর আগে 10 মিনিট আমি টাইম দেবো, অর্থাৎ 8টা 15-র দিকে আপনারা সবাই জয়েন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। 8টা 20-এর দিকে আমি ওপেন করে দিব, যাদের প্রশ্ন আসছে আগে আসবেন। ঠিক আছে, 8:30টায় মূল লেকচার শুরু হবে। 8:30 থেকে আবার 12টা প্রশ্ন আমরা শেষ করব 10টার ভিতরে। এই 10টার ভিতরে শেষ করলে দেখা যাচ্ছে আর পরবর্তী আপনি আর 1 ঘন্টা ওই বাকি 12টা রিভিশন দিবেন। টোটাল আজকের এই প্ল্যানিংটা আপনার শেষ হবে। এই প্ল্যানিং শেষ হলে আপনি এখান থেকে 10 মার্ক পেয়ে যাবেন। তাহলে আজকের দিনের টার্গেটটা আপনাকে ফুলফিল করতে হবে, প্রতিদিনের টার্গেট প্রতিদিন ফুলফিল করে আপনাকে নিশ্চিন্তে ঘুমাতে যাবেন। তাহলে এই 8 ডেজ চ্যালেঞ্জ গ্রহণ করা হবে এবং আপনার পাশ করার মোটামুটি আল্লাহ যদি সহায়ক হয় আপনি পাশ করবেন, সেই গ্যারান্টি আমরা দিচ্ছি, কারণ আমরা সেভাবে আপনাকে প্রিপেয়ার করতে যাচ্ছি। এখন আমরা প্রশ্নগুলো দেখি। এক্সামে ক্যালকুলেটর ইউজ করা আপাতত যাবে না। হ্যাঁ, কৃষি পণ্যের 12 মাসের বিক্রয়লব্ধ মূল্যের গড় মূল্যকে বাজার মূল্য বলে। ভেরি গুড, খুবই ভালো লিখছেন। কোশ্চেন আনসার সকল স্লাইড আপনাদের গ্রুপে দেওয়া আছে, আবারও আমি বলছি। আমরা ক্লাস শুরু করার আগেই সবগুলো দিয়ে দিয়েছি, হয়তো ক্লাস চলাকালীন সময় যদি কেউ জয়েন করেন আমরা আবার রিপিট করবো, আবার এখন আমি ক্লাস শেষে আবার দিয়ে দিব। তার মানে আপনাদের সকল শীট কিন্তু রেডি। এই শীটটা, এই 86 পৃষ্ঠা সমাপ্ত শীট, এটা সবাই প্রিন্ট করে ফেলবেন।
প্রিন্ট করে কাছে রাখবেন, খাতা কলম রাখবেন, ক্লাস করবেন। এই- এটা আমি আর আজকে বলছি, আর বলবো না। খেলাফি করদাতা, এটা দেখেন, খেলাফি করদাতা কি? খেলাফি করদাতা মানে হচ্ছে যে কর প্রদান করতে ব্যর্থ হয়েছে। খেলাফি মানে কি? ব্যর্থ হওয়া। যে কর প্রদান করতে ব্যর্থ হয়েছে, আবারও রিপিট করি, যে কর প্রদান করতে ব্যর্থ হয়েছে তিনি খেলাফি করদাতা। অথবা আয়কর আইন যাকে খেলাফি করদাতা হিসেবে ডিক্লেয়ার করেছে, তিনি খেলাফি করদাতা। হ্যাঁ, কৃষি পণ্যের 12 মাসের গড় বাজার মূল্য, ভেরি গুড। আমাদের আজকে চারটে, আজকে আমাদের অফ ডেতে চারটায় ক্লাস, এছাড়া আমাদের কোনো চারটায় ক্লাস নাই। আমাদের সবগুলো সন্ধ্যা 7:30টার পরে। এক কথায় প্রকাশ, এখানে প্ল্যানিং এ আছে কিভাবে হবে এটা। আহ, এটা আমরা একদম শেষে আমাদের প্ল্যানিং এ আছে। এটা আমরা যেটা পড়াচ্ছি এটাকে আপনি ফোকাস করেন। আমার প্ল্যানিং এ আপনি 100 মার্কের প্ল্যানিংটা এখানে করা আছে। আমাদের হচ্ছে রাত 9টা থেকে 11টা, এটা তো আমাদের এটার থেকে বেশি ক্লাস হচ্ছে। এখন তো আমাদের ক্লাস সংখ্যা বাড়াতে হচ্ছে, আপনার তো বুঝতে হবে আমাদের টাইম নাই। যেমন আজকে 2টে ক্লাস নিতে হচ্ছে। আজকে যদি আমরা এই যে 10টা, 9টা থেকে 10টা, একটা 11টা বা 8টা থেকে 8:30 থেকে 11টা পর্যন্ত ক্লাস নেই, তাহলে একটা ক্লাস হয়। আমরা ক্লাস এটার থেকে আরো বাড়াবো। যেমন আমরা প্রতিদিন যে 7:30টায় ক্লাস, এই আমি ক্লাস প্ল্যানিংটা আপনাদের বলে দিই, করদাতার সংখ্যা দেনা পাওনা বুঝিনি। করদাতার সংজ্ঞার ক্ষেত্রে একটা বলছে যে আপনার পাওনার সাথে যদি অন্য ব্যক্তির কর নির্ধারণ রিলেট থাকে, ধরেন আমি আপনার সাথে একটা লেনদেন করলাম, তাহলে আপনার আমি আপনাকে 1 কোটি টাকা ধার দিলাম, তাহলে আমি পাই। তাহলে আপনি যে ধার নিছেন ওটার কানেকশন করার জন্য ওই ব্যক্তি রিটার্নও প্রয়োজন হতে পারে, তাহলে তিনি করদাতা হয়ে যাবেন। তাহলে যদি এরকম দেনা পাওনা থাকে, তাহলে আমরা করদাতা হয়ে যাব। হ্যাঁ, প্রয়োজনে আমরা ভোর 6টাও, এটা আমি তো বললাম যে প্রয়োজন হলে আপনাদের তো গ্যাপ থাকে, কারো গ্যাপ থাকে, সর্বোচ্চ চেষ্টা করব। এরপরে যদি কোনো ব্যক্তি কোনো প্রবলেমে পড়েন, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে চ্যাট মেসেজ দিবেন, সেটা সমাধান করব। অফিস টাইমে আপনার যে কোনো প্রশ্ন হোয়াটসঅ্যাপে দিলে আমি সমাধান করতে, অফিসে বসে আমি মোটামুটি এই 6 দিনেও আমার কাজ, নিজের কাজগুলোকে আমি কমায় ফেলছি এবং বলছি যে এটা 1 সপ্তাহ পরে করব। টোটাল আপনাদের জন্য আমি শ্রম দিচ্ছি। ঠিক আছে। রিটার্ন নিজেকে দিতে হবে বিষয়টা এরকম না। রিটার্ন আপনি ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে দিতে পারবেন। ধরেন আপনি দেশে নাই, তখন আপনি রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে রিটার্ন দিতে পারবেন। হ্যাঁ, খেলাফি করদাতার খেলাফি ঋণও একই, যিনি ঋণ পরিশোধে ব্যর্থ তিনি খেলাফি ঋণ। আমরা ক্লাসের সম্পূর্ণ রেকর্ডেড দিয়ে দিব। কৃষি পণ্যের গড় মূল্য হচ্ছে 12 মাসের যে মূল্যটা যোগ করে 12 দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে। কারণ কোনো মাসে আপনার বা 30 দিনের যে অ্যাভারেজ, এরকম মাসের অ্যাভারেজ, বছরের ডকুমেন্ট গুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যদি প্রয়োজনে শনিবারটা আমরা রাতে বেশি নিব। আমরা সমস্যা নাই, শুধুমাত্র এই শনিবারটা প্রবলেম। আর তো মনে হয় যে আর কোনো এটা আমরা ভাবছিলাম অনেকের অফ ডে থাকে, তো এটা আমাদের শনিবারে হচ্ছে রাত 9টা থেকে আমাদের 10টা ক্লাস। প্রয়োজনে আমরা শনিবারটায় আপনাদের যদি প্রবলেম হয়, তাহলে আমরা এটাকে দেখা যাচ্ছে যে 11টা পর্যন্ত করি, বা 4টায় যেটা করলাম, 4টা থেকে 5:30 পর্যন্ত যদি 3টা প্রশ্ন পড়ি, কমটা পড়ি, এটা আবার আমরা রিপিট করি। যারা পড়বেন এর মাঝে কিছু প্র্যাকটিসের সময় পাচ্ছেন। আর যাদের অফিস থাকবে তারাও চাইলে অনলাইনে জয়েন করবেন, যদি নাও করেন আপনার এটা থাকবে।
আজকের প্ল্যানটা আমরা আজকে শেষ করি ইনশাল্লাহ। প্ল্যানিংটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এখন আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে করে ফেলেন, কারণ আমরা কারো প্রবলেম থাকলে যাতে অসুবিধা না হয়। এরপরে ক্লাসগুলো দেখেন, এরপরে ক্লাসগুলো আমাদের সব কিন্তু রাত 7:30টায় শুরু হবে। 7:30 থেকে আমি বলে দিই, 7:30 থেকে 8টা পর্যন্ত প্রিভিয়াস ক্লাসের ডিসকাশন হবে, রিভিউ হবে বিগত ক্লাসে। আর 8টা থেকে 10টা পর্যন্ত নতুন নতুন টপিক পড়ানো হবে। সহজ কথা। তার মানে আপনি যদি, আপনার সমস্যা না থাকে, রাত 8টায় জয়েন করলেও আপনি কাভার করতে পারবেন। আর প্রয়োজনে, যদি প্রয়োজন মনে করেন যে আপনাদের ক্লাস আরো দরকার, সেক্ষেত্রে আমি ভোর 6টা থেকে 7:30 বা 7টা পর্যন্ত আরেকটা দুইটা ক্লাস নিয়ে নিব। বাংলা ইংলিশ সবকিছু আমাদের এখানে সাজেশন আছে, সবকিছু আমাদের প্ল্যানিং আছে ভাই। এই প্ল্যানিংটা একটু দেখেন। আমরা 100 মার্কের প্ল্যানিং করে এখানে বসছি, সমস্যা নাই। হিসাব বিজ্ঞান, এই যে বাংলা ইংলিশ সবকিছু আমাদের আছে। এটা একটা দিদি আমরা শেষ করব। প্ল্যানিংটা এমন ভাবে করা হয়েছে, থিঙ্কিং করে বুঝে শুনে করা হয়েছে, ঠিক আছে? আপনাদের দায়িত্ব আমরা নিচ্ছি, শুধু আপনাদের যে কাজ দিচ্ছি এগুলো আপনি করে ফেলবেন। যারা পরে জয়েন করছেন তাদের জন্য বলা হচ্ছে, আমি এই ক্লাস শেষ হবে আর 5-7 মিনিটের পরে আমি আপনাদের গ্রুপে সবকিছু দিয়ে দিব এবং রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিব। ওকে, তাহলে আমরা আজকে 12টা শর্ট নোট পড়লাম। হ্যাঁ, বাড়ি ভাড়া বাবদ আপনি যে প্রাপ্ত ভাড়া এবং যুক্তিসঙ্গত ভাড়া, যদি আপনি বাড়ি ভাড়া কম দেখান, সেক্ষেত্রে কি ট্যাক্স অফিস মেনে নিবে? না। ওই যুক্তিসঙ্গত যে ভাড়াটা হবে, ওই স্থানে ইন্সপেকশন করে তদন্ত করে যে পাশের ফ্ল্যাটে ভাড়া কত, অন্যরা কত ভাড়া নিচ্ছে, ওই যুক্তিসঙ্গত ভাড়া তারা আরোপ করবে। তার মানে যুক্তিসঙ্গত ভাড়া আর আপনার প্রাপ্ত ভাড়া বা আপনার প্রদর্শিত ভাড়া, এর মধ্যে যেটা বেশি হবে এটা হচ্ছে বার্ষিক মূল্য। এটার নাম কি? বার্ষিক মূল্য। তাহলে বাড়ি ভাড়ার সাথে বার্ষিক মূল্য রিলেশন, আর বাজার মূল্য রিলেশন কৃষি পণ্যের সাথে। তারপরে জন্য ভোর 6টায় ক্লাস নিব। আর আমাদের ক্লাসের প্ল্যানিংটা এভাবে করা হয়েছে, যদি কোনো প্রবলেম থাকে আপনাদের ডিসিশন নিয়ে আমরা চেঞ্জ করবো, এটা কোনো সমস্যা নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা 100% পাস করেন। এই উদ্দেশ্য নিয়ে আমি মূলত সময় দিচ্ছি। ওকে, তাহলে আজকের তো সেশন শেষ, এই জন্য আমি কোশ্চেন নিলাম। আর দোয়া করেন যাতে যে সুস্থ থাকে, ইনশাল্লাহ আপনাদের থাকবে। তাহলে আজকের এই যে 12টা আমরা এখন পড়লাম, এই 12টা আপনারা 8:30টার মধ্যে, আজকে 8:30টার মধ্যে বাসায় বসে শেষ করেন। আমাদের 8:30টার পরে ইনশাল্লাহ পরবর্তী 12টা, এই টোটাল 24টার মতো আমরা, এই 24টা আমরা ইনশাল্লাহ শেষ করব। 24টা শেষ করলে আমরা সবাই আশা করা যায় যে এখান থেকে 10 মার্কের কনফার্মেশন পেয়ে যাব। তাহলে সবাই একটু প্র্যাকটিস করেন। আমরা আবার কিন্তু রাত 8:30টায় যুক্ত হচ্ছি। এই লিঙ্কটা আপনাদের গ্রুপে দেওয়া হবে, সিটগুলো গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।